আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা আমরা তো একটা টপিক দেখলাম এখন মিডের পরে এখন পর্যন্ত, সেটা হলো তোমাদের কালার মডেলটা আমরা দেখছিলাম। তো আজকে আমরা লাইটিং মডেলটা দেখবো। তো লাইটিং মডেলটা দেখার আগে তোমরা যেহেতু জানো যে তোমাদের মিড টার্ম নিয়ে কিছু জিনিস বলি, যে মিড টার্ম তোমরা জানো মিড টার্ম কবে হবে কেউ বলতে পারবা? স্যার ফাইনাল কথা বলছেন? হ্যাঁ, সরি, হ্যাঁ, ফাইনাল কবে হবে কেউ বলতে পারবা? আচ্ছা, ফাইনাল কি অনলাইন হবে না অফলাইন হবে? কার কি আইডিয়া? স্যার অফলাইনে, মানে রিজার্ভ ডেট 2 মেবি। রিজার্ভ ডেট টু, তাই না? রিজার্ভ ডেট টু, সো আমাদের ফাইনালটা অ্যাকচুয়ালি হবে হলো ডিসেম্বর 23-তে, 23rd ডিসেম্বরে, ফ্রাইডেতে। আর টাইমিং মোস্ট প্রবাবলি হবে 3:30 PM এ আর কি। তো এইটা এখনো শিওর, রেজিস্টার অফিস থেকে কনফার্ম করে নাই এখনো, বাট মানে অফলাইন হচ্ছে এটা শিওর। তো একদিক দিয়ে ভালো, রিজার্ভ ডে ওয়ানে ভাগ্যিস পড়ে নেই, তাহলে আগে হয়ে যেত ফাইনালটা। ফাইনালটি পরে হচ্ছে, সো টাইম পাবা তোমরা একটু। ক্লাস টাইম পাবা না, মানে ক্লাস টাইম যা ছিল তাই, বাট মানে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য হয়তো একটু টাইম বেশি পাবা। এদিক দিয়ে ভালো আর কি। আর ফাইনাল 1 hour 30 মিনিটস অথবা 1 hour 40 মিনিটস হতে পারে। 1 hour 30 মিনিটস হওয়ার চান্সই বেশি। তো মানে ওইভাবে করে আসলে স্লট ভাগ করা, তো ওইভাবে 1 hour 30 মিনিটস মনে হয় হবে। আর সম্ভবত মানে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে কিছু চেঞ্জ আসতে পারে। তো কুইজে হয়তো 15 থাকবে, আর ফাইনালে হয়তো 35 থাকবে, এরকম একটা মার্কস ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হতে পারে। যেহেতু তোমাদের কুইজ আসলে তোমাদের মানে কুইজ ওয়ান যেটা আমি নিয়েছিলাম, আমি কিন্তু ওয়ান আর টু একসাথে নিয়েছিলাম। সো ওয়ান মানে দুইটা কোশ্চেন ছিল, আগেই বলে দিয়েছিলাম যে দুইটা কোশ্চেন দুইটা আলাদা করে কুইজ হিসেবে কাউন্ট হবে। সো ওয়ান আর টু ওখান থেকেই মানে বেস্ট ওয়ান আর কি কাউন্ট হবে, যে কোশ্চেনে তোমরা মানে ভালো মার্কস পাবা ওইটাই কাউন্ট হবে। আর আর মনে হয় কুইজ নেব না, মানে অনলাইনে আসলে আর কুইজ নেওয়ার ইচ্ছা নেই, কারণ অনলাইনে নিয়ে খুব একটা লাভ নেই, টু বি অনেস্ট। সো ওইটাই থাকবে। আর ফাইনালে আমাদের তো 4টা চ্যাপ্টার থাকবে। তো 4টা চ্যাপ্টারের মধ্যে কালার মডেল আমরা দেখলাম, লাইটিং মডেল আজকে আমরা দেখবো। তো লাইটিং মডেলের ম্যাথ একটা আমি তোমাদের সাথে শেয়ার করা আছে, ওখানে যেখানে তোমার কোশ্চেন গুলো দেয়া, ওখানে লাইটিং এর ম্যাথ একটা দেওয়া আছে, ওইটা সলভও করা আছে। এটার উপর আমার একটা ভিডিও আছে, তো আমি ভিডিওটা প্রোভাইড করে দিব। আর আহ, এরপরও কোনো ডিসকাশন লাগলে তো আছি, সমস্যা নাই। তো লাইটিং মডেলটা আজকে শেষ হয়ে গেলে এরপর আমরা ট্রান্সফরমেশন দেখবো। ট্রান্সফরমেশনও মোটামুটি এক ক্লাসে হয়ে যাবে। এরপর আরেক ক্লাসে আমরা প্রবলেম সলভ স্যার করবো ট্রান্সফরমেশন। হ্যাঁ, বলো। স্যার মানে আমাদের কি তাহলে মানে এটা কনফার্ম যে মানে এই 4 to 3টা মানে অফলাইনই হচ্ছে? হুম, 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 অফলাইনে হচ্ছে, এটা কনফার্ম। ওকে ওকে স্যার। 23rd-এ হবে, অফলাইনে হবে ইনশাল্লাহ। মানে যদি কোনো মানে এক্সেপশনাল কোনো কেস না হয়, লাইক যদি তোমাদের ফ্রাইডে তো কোনো পলিটিক্যাল কোনো মুভমেন্ট থাকে বা এই টাইপের কোনো ঝামেলা থাকে, তখন তো এটা আলাদা কেস, বাট নর্মালি অফলাইনে হওয়ার কথা। আর ক্যাম্পাসেই হবে, তোমাদের নিউ ক্যাম্পাসে, সো খুবই ভালো সেটা। আর এটা একটা গেল। আর হলো তোমাদের যেটা বললাম যে ট্রান্সফরমেশন আমরা নেক্সট ক্লাসে, এক ক্লাসেই মোটামুটি ট্রান্সফরমেশন আসলে হয়ে যাবে। ট্রান্সফরমেশন খুব মানে টপিক অনেকগুলো, বাট মানে জিনিসগুলো খুব বেশি কমপ্লিকেটেড না। আর যেহেতু রেকর্ডিং থাকতেছে, সো তোমাদের জন্য সুবিধা। এটা অ্যাকচুয়ালি ভালো, মানে নর্মালি অফলাইন ক্লাসে তোমাদের যেটা হয় যে কনসেন্ট্রেশন থাকে না অনেক সময় বা এরকম, তো রেকর্ডিং থাকলে আসলে ওইটা তোমাদের জন্য পরে সুবিধা। কারণ আলটিমেটলি সবাই আমার কাছে অন্যান্য সেমিস্টার যেটা হতো যে রেকর্ডিংই চাইতো, স্যার ক্লাসের রেকর্ডিং যদি থাকে আগের তাহলে দেন, এরকম আর কি। তো ওইটা আসলে প্রবলেম নাই। আর লাস্টে আমরা প্রজেকশন দেখবো। প্রজেকশনটা আমার কাছে মনে হয় একটু হার্ড টপিক। তো প্রজেকশন আমরা আসলে এবার হয়তো ফুল কভার নাও করতে পারি, তো ফুল কভার না করলে যতটুকু আমরা কভার করবো ওইটুকুর উপরই ফাইনাল হবে। সো দেখা যাক আসলে প্রজেকশন কতটুকু আমরা কভার করতে পারি। তো আপাতত আজকে আমরা লাইটিংটা স্টার্ট করি। লাইটিং মডেলটা আসলে খুব বেশি স্যার, হার্ড কিছু না। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো। কে কথা বলছো? আমি আসলে মিনিমাইজ করে দেখতে পাচ্ছি না।
স্যার আমাদের গত ক্লাসের রেকর্ডিংটা কি আপলোড দেওয়া হয়েছে? মানে ড্রাইভে পাচ্ছিলাম না। হুম, একটু দেখি। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস। উম, আচ্ছা, আমি বুঝছি কি হয়েছে। আচ্ছা, আমি ওটা ঠিক করে দিব। এটা সম্ভবত, ওকে স্যার। এটা আমি দিয়ে দিব, না সমস্যা নেই। আমাদেরকে একটা লিংক দেওয়া ছিল, তাই না? এটা কোন জায়গায় আছে আগে দেখি। আচ্ছা, আপলোড করার নেই, সামহাও মিস হয়ে গেছে ওটা। আচ্ছা, ঠিক আছে, আমি আপলোড করে দিব ওটা। ওকে। লাইটিং মডেল যেটা, আমাদের লাইটিং মডেলটাকে আমরা ইলুমিনেশন মডেল অথবা রিফ্লেকশন মডেলও বলি। তো এই জিনিসগুলো আমরা কাইন্ড অফ অনেক কিছুই পড়ে আসছি আমাদের ফিজিক্সে। তো আমাদের ইন্টার বা এ লেভেলের ফিজিক্সে অনেক কিছুই পড়ে আসছি। এই জন্য তোমাদের কাছে এই জিনিসগুলো হয়তো অত হার্ড মনে হবে না, আমার মনে হয়। মানে মোটামুটি ইজি আছে, এই চ্যাপ্টারটাও অনেকটা ইজি। মানে আমাদের ট্রান্সফরমেশন প্রজেকশন চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় একটু বেশি কমপ্লিকেটেড, বাট ট্রান্সফরমেশন পর্যন্ত আসলে তিনটা চ্যাপ্টারই অত হার্ড না কোনোটাই। তো লাইটিং এর ম্যাথ যেটা আছে, ম্যাথটা আবার একটু কমপ্লিকেটেড, মানে ম্যাথটা বুঝতে হয় যে কিভাবে করতে হয় ওই জিনিসগুলো। তো ওইটা আমি এর জন্য আলাদা করে আরেকটা ভিডিওই দিয়ে দিব, ওইটার সলিউশন সহ। প্লাস যদি টাইম হয় আমাদের, তাহলে ওইটা আমরা আলাদা করে ম্যাথটাও ডিসকাস করে দিব, বা কারো কোনো প্রবলেম থাকলে কনসালটেশন আওয়ার যদি চাও, এরকম করে আমরা ডিসকাস করে নিব, সমস্যা নেই। তো আমরা লাইটিং এর আমাদের, মানে কেন আমাদের লাইটিং দরকার, এটা যদি আমরা একটু চিন্তা করি। নর্মালি আমরা মনিটরে যখন কোনো কিছু দেখি, মনিটরে যদি আমাদের খালি পিক্সেল গুলো অন করা থাকে, তো সেখানে আমরা ধরো এই যে এই শেপটা যে দেখতেছি, এই জিনিসটা হলো এখানে খালি পিক্সেল গুলো অন করা। তো এখানে কিন্তু আমরা কোনো মানে লাইটিং এর কোনো ইফেক্ট, সো আমরা জাস্ট একটা বুঝতেছি একটা টি পট শেপ আছে এরকম, বা টি পটের লিডটা কোথায় অথবা কোথায়, মানে এই যে নবের এখানে যে মুখ আছে একটা, এই জিনিসগুলো কিন্তু এই পিক্সেল কালার্স দেখে বোঝা যাচ্ছে না। বা মনিটর খালি যদি মনিটরের আমরা পিক্সেল গুলো লাইট আপ করে এই জিনিসগুলো বুঝবো না। বাট যদি আমরা এই যে এখানে যেমন পিক্সেল কালার্স এন্ড লাইট, লাইটিং ইফেক্টটা যদি আমরা এখানে দেই, তখন কি হচ্ছে, তখন আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এখানে লিডটা আছে আমাদের টিপটের, এখানে আমাদের টিপটের মানে হ্যান্ডেলটা কিরকম, মানে হ্যান্ডেলটার এই জায়গাটায় লাইট বেশি পড়তেছে দেখে শাইন করতেছে, টিপটের এই লিডের এই জায়গাটায় শাইন করতেছে, এই জায়গাটা একটু ডার্ক কারণ এখানে লাইট কম পড়তেছে। দেন আমাদের এই যে এখানে নব যেটা, সেটার এই মানে মুখটাতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের, যেহেতু এটি একটু অন্ধকার, সো এই ডার্কের জন্য এই জায়গাটা একটু ডার্ক লাগতেছে, মানে লাইট নেই এই জায়গাটায়। সো আমরা যদি কোনো একটা কিছুকে রিয়েল ফিল দিতে চাই বা রিয়েল ভিউ দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই সেটার সাথে লাইট ইফেক্টটা অ্যাড করতে হবে। শুধু আমরা পিক্সেল কালার্স দিয়ে আমরা আসলে ওই রিয়েল ফিলটা দিতে পারবো না কোনো ছবিতে। সো এই জন্য আমাদের মানে লাইটিং ইফেক্টটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমাদের কিছু লেকচার ভিডিও দেয়া আছে, মানে কেউ যদি চাও, যদি এই লাইটিং মডেল নিয়ে আর একটু ডিপলি কেউ জানতে চাও, এই লেকচার ভিডিওগুলো ফলো করতে পারো, তাহলে অনেক কিছু আসলে জানতে পারবে। আচ্ছা, ইলুমিনেশন বা লাইটিং যেটা আমাদের আছে, লাইটিং দুই টাইপের হয়, বা ইলুমিনেশন বলি আমরা এটাকে, এটা দুই টাইপের হয়। একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট।
ডিরেক্ট ইলুমিনেশন হলো আমাদের যদি একটা লাইট সোর্স থাকে এবং যেটা আমাদের অবজেক্ট, আমরা জানি যে আমাদের কোনো একটা মানে অবজেক্টকে আমরা কখন দেখতে পারি, যখন অবজেক্টের উপর লাইট এসে পড়ে, সেই লাইটটা অবজেক্টে পড়ে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে পড়ে, তখন আমরা সেটাকে দেখতে পাই। তো যদি এখানে একটা লাইট সোর্স থাকে, সেটা থেকে ডিরেক্ট কোনো একটা অবজেক্ট লাইট পড়ে, সেই অবজেক্ট যদি আমাদের ভিউ পয়েন্ট বা এটা আমাদের চোখ এখানে যদি এসে পড়ে, তখন আমরা এটাকে দেখতে পাই। আর যদি আরেকটা হতে পারে, এটা হলো ডিরেক্ট ইলুমিনেশন, যেটাই লাইট সোর্স থেকে ডিরেক্ট লাইট এসে আমাদের অবজেক্টে পড়ে। আরেকটা ওয়ে আছে হলো যদি আমাদের লাইট সোর্স থেকে অন্য কোনো অবজেক্টে লাইটটা পড়ে, সেই লাইটটা আবার রিফ্লেক্ট হয়ে আমার অবজেক্টে হালকা একটা আলো আসতেছে, সেই আলোতে আমরা ওই অবজেক্টটাকে দেখতে পাচ্ছি। সো সো এটাকে আমরা বলি ইনডিরেক্ট ইলুমিনেশন। সো ইলুমিনেশন তাহলে দুই টাইপের হতে পারে, ডিরেক্ট ডিরেক্ট ইলুমিনেশন, ইনডিরেক্ট ইলুমিনেশন। এখন আমরা ফং যে রিফ্লেকশন মডেলটা আমরা দেখব, এটাকে আমরা ফং এর রিফ্লেকশন মডেল, যেটা ফং এর রিফ্লেকশন মডেলের কয়েকটা স্টেপ আছে। মানে এটাকে আমরা ফং ফং একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই রিফ্লেকশন মডেলটা থিওরি দিয়েছেন, তো এই জন্য এটাকে ফং রিফ্লেকশন মডেল বলে। এছাড়াও আরো রিফ্লেকশন মডেল আছে, বাট আমরা মেইনলি ফং ফং এর রিফ্লেকশন মডেলটাই দেখব। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো আমরা ফং এর রিফ্লেকশন মডেল নিয়ে কথা বলছিলাম, যে ফং এর রিফ্লেকশন মডেলটাকে আমরা লোকাল ইলুমিনেশন মডেলও বলি। তো আমরা পরে দেখবো যে আসলে গ্লোবাল ইলুমিনেশন মডেল আর লোকাল ইলুমিনেশন মডেল দুটার ডিফারেন্স কি, এই জিনিসটা আমরা পরে দেখব। তো ফং এর ইলুমিনেশন মডেলে আমরা কয়েকটা স্টেপ আছে। তো একদম ধরো কোনো একটা মনিটরে যদি আমরা কোনো কিছুকে না দেখি, কোনো একটা অবজেক্ট যদি একদম মানে পিক্সেলও অন না থাকে, তো তখন আমরা সেটাকে ডার্ক একটা অবজেক্ট চিন্তা করতে পারি, যে আমাদের ওইখানে মনিটরটা তখন অন নেই, তো আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে একটা টিপট আছে, এটা দেখো একদম ডার্ক, কোনো মানে পুরোটাই ব্ল্যাক। এমবিয়েন্ট রিফ্লেকশন হলো যদি আমরা পিক্সেল কালার গুলো হালকা দেখতে পারি, এবং মানে এমবিয়েন্ট রিফ্লেকশন কি এটা আমরা একটু পরে ডিটেলস দেখবো। তো হালকা একটা আলো আসতেছে, যেটা ডিরেক্ট কোনো আলো লাইট সোর্স থেকে আসতেছে না, এটা এমবিয়েন্স এর আলো আমরা বলি। তো এনভায়রনমেন্ট থেকে কোনো আলো আসতেছে, সেটাই যখন আমরা কোনো অবজেক্টকে দেখতে পাই, সেটাকে আমরা এমবিয়েন্ট রিফ্লেকশন বলি। তো সেখানে আমরা হালকা শেপটা বুঝতে পারি। তো সেখানে তুমি কোনো এর ডেপথ বা ওর মানে কোন আর কোনো কিছু আর কি বোঝা যায় না, ডিটেলস গুলো বোঝা যায় না। তো সেখান থেকে আমরা যদি ডিফিউজ রিফ্লেকশন চিন্তা করি, ডিফিউজ রিফ্লেকশনে দেখো এই জিনিসটার শেপটা আর একটু ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। আর এর সাথে যখন আমরা স্পেকুলার রিফ্লেকশন অ্যাড করি, স্পেকুলার রিফ্লেকশন হলো আমরা শাইনিনেসটা অ্যাড করি। তো শাইনিনেস যখন অ্যাড হয়, তখন এটাকে দেখো মানে অরিজিনাল যে আমরা অবজেক্টটা একদম রিয়েল ভিউ যেটা, সেটা আমরা দেখতে পাই। তো তাহলে এই আমাদের এখানে মেইনলি তিনটা স্টেপ আছে: অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন আর স্পেকুলার রিফ্লেকশন। তো আমরা তিনটা রিফ্লেকশনে আজকে দেখব। এম্বিয়েন্ট রিফ্লেকশন, এম্বিয়েন্ট রিফ্লেকশন হলো যেখানে লাইট সোর্স থেকে ডিরেক্ট কোনো লাইট আসে না। সো এমবিয়েন্স এর আলো, এগেইন যেটা বলতেছিলাম যে এমবিয়েন্স এর আলো মানে এরকম বাইরে থেকে এনভায়রনমেন্ট থেকে কোনো একটা আলো আসতেছে, সেটা থেকে আমরা অবজেক্টের এজ গুলো ডিটেক্ট করতে পারতেছি বা ওর শেপটা ডিটেক্ট করতে পারতেছি, এইটাকে আমরা বলি হলো এমবিয়েন্ট রিফ্লেকশন। ধরো কোন একটা রুম পুরোপুরি অন্ধকার, মানে পুরো অন্ধকার রুমেও বাইরে থেকে যদি মানে ডিরেক্ট কোনো লাইট সোর্স না হোক, দূর থেকে কোনো ধরো ভেন্টিলেটর দিয়েই কোনো আলো আসতেছে, হালকা একটা আলো, সেই আলোতেও কিন্তু আমরা শেপ বুঝতে পারি। মানে আমরা বাসায়ও নর্মালি দেখবো যে রাতে
আহ মানে ধরো আলমারিটা কোথায় আছে বা টেবিলটা কোথায় আছে, এই শেপ গুলো কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। তো এইটা আমরা বুঝতে পারি আসলে এম্বিয়েন্ট রিফ্লেকশনের জন্য। ফং ফং এর যে রিফ্লেকশন মডেলটা, এটাকে বলে ডিরেক্ট লাইটিং মডেল। তো ডিরেক্ট লাইটিং মডেলে আমরা ধরে নেই যে অ্যাম্বিয়েন্ট লাইটটা আমাদের অবজেক্টের সব জায়গায় ইকুয়ালি পড়ে, মানে কোথাও কম কোথাও বেশি না, সব জায়গায় একদম ইকুয়ালি পড়বে। সো এই জায়গাটা একটু ডার্ক বা এই জায়গায় একটু কম ডার্ক হবে, মানে লাইট থাকবে বেশি, এরকম কিছু না। যেহেতু আমাদের ফং এর লাইটিং মডেলটা ডিরেক্ট লাইটিং মডেল, আমরা ধরে নিচ্ছি যে এখানে ইকুয়ালি সব জায়গায় লাইট পড়বে। তো তখন আমাদের এম্বিয়েন্ট রিফ্লেকশনের জন্য মানে আমাদের যদি আমরা এম্বিয়েন্ট রিফ্লেকশনটা মেজার করি, সেটার আমাদের ফর্মুলা হলো IA/KA। তো IA হলো ইন্টেন্সিটি অফ দ্য এম্বিয়েন্ট লাইট, কে হলো আমাদের এম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। তো স্যার, হ্যাঁ, স্যার, মানে এই টপিকটা থেকে কোশ্চেন গুলা মানে কিরকম করে আসতে পারে? মানে এই যে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন, মানে এই টপিক গুলো থেকে। ও আচ্ছা, এখান থেকে অনেক সময় ম্যাথ আসে, ফর্মুলা আছে। তো তো আমাদের এই ফর্মুলার থেকে ধরো তোমাকে এম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট বলে দিল, এম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি বলে দিল, সো এম্বিয়েন্স মানে এম্বিয়েন্ট রিফ্লেকশন কতটুকু এটা বের করতে বললো। তো এরকম আসতে পারে, অথবা হলো এম্বিয়েন্ট রিফ্লেকশন কি এটা নিয়ে ডেসক্রাইব করতে বলতে পারে, যে এম্বিয়েন্ট রিফ্লেকশন নিয়ে মানে শর্ট একটা তোমাকে বললো যে এম্বিয়েন্ট রিফ্লেকশন কি ডেসক্রাইব করো, বা এই টাইপের ডেসক্রিপটিভ এরকম কোশ্চেন অনেক সময় আসে। তো মেইনলি হলো এখানে আমাদের আহ তারপর এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন কে এর যে ভ্যালুটা, এটা আমি বলবো তোমাদের, কোশ্চেন ডিসকাস করবো, সমস্যা নেই, মানে একটু বলে নি আগে, থিওরিটা বলে নি। সো এখানে দেখো, IA ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য এম্বিয়েন্ট লাইট, আর কে হলো আমাদের এম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। সো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে। তো 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে কিরকম, যদি এটা জিরো হয়ে যায়, কে এর ভ্যালুটা মানে আমাদের এম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট যদি জিরো হয়, তখন দেখো কোনো এম্বিয়েন্ট লাইট কিন্তু থাকবে না, এই পুরোটাই জিরো হয়ে যাবে, তার মানে কোনো এম্বিয়েন্ট লাইট নেই। তখন আমরা কিরকম দেখবো, তখন দেখো এই টি পটটাকে আমরা এখানে ডার্ক দেখতেছি। সো এরকম দেখবো। সো আমাদের তাহলে এম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট দিয়ে আমরা ডিটারমাইন করি যে আমাদের আসলে কতটুকু আমরা মানে কতটুকু লাইট আপ হচ্ছে আমাদের অবজেক্টটা, সেটা আমরা ডিটারমাইন করি। তো কে ইজ দেড টু প্রোভাইড দ্য রাইট অ্যামাউন্ট অফ এম্বিয়েন্ট লাইট ফর আ সিন। লাইক কে ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ব্রাইট সিন। যেমন এখানে দেখো, কে ইকুয়ালস টু যদি 1 হয়, তার মানে কে ইকুয়ালস টু 1 হলে এটা এ ইকুয়ালস টু কি হবে, IA। মানে পুরাটাই এম্বিয়েন্ট লাইট, যতটুকু ইন্টেন্সিটি পুরাটাই আমি এম্বিয়েন্ট লাইট হিসেবে পাচ্ছি। সো পুরাটা যদি পাই, তার মানে একটা ব্রাইট আমরা একটা লাইট পাচ্ছি এখানে। সো ব্রাইট একটা সিন আমরা এখানে পাচ্ছি। আর যদি আমরা এটাকে কমায় দিই, এম্বিয়েন্ট কোএফিসিয়েন্টটা যদি বিভিন্ন ভ্যালু দিই, তাহলে দেখো আস্তে আস্তে কিভাবে চেঞ্জ হচ্ছে। কে এর ভ্যালু যদি আমরা এটা ধরো 0.2 দিই, তখন এরকম দেখবো, 0.5 দিলে এরকম দেখবো, 0.8 দিলে এরকম দেখবো, এরকম আর কি। ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট সিন দেখবো। সো যত কম তত আমরা ডার্ক সিন দেখবো, যত বাড়বে তত আমরা ব্রাইট সিন দেখবো। সো এই টাইপের কোশ্চেনও আসে যে কে এর ভ্যালু জিরো হলে কিরকম হবে, মানে কি টাইপ, কিরকম সিন হবে সেটা, মানে এই টাইপের আর কি কোশ্চেন অনেক সময় আসে। আচ্ছা, সো আমাদের এম্বিয়েন্ট রিফ্লেকশন এতটুকুই। এম্বিয়েন্ট রিফ্লেকশন মানে এগেইন তোমাদের কোশ্চেনে যেটা হয়, এম্বিয়েন্ট রিফ্লেকশন কি, মানে কোশ্চেনের মার্কস এর উপর ডিপেন্ড করে আসলে তোমরা কতটুকু লিখবা। এম্বিয়েন্ট রিফ্লেকশন কি অনেক সময় ডেসক্রাইব করতে বলতে পারে, অথবা ধরো তোমাকে একটা সিনারি বললো, সিনারিটা হলো এরকম যে একটা ডার্ক এন্ড রুম আছে, সেখানে তুমি কিছু অবজেক্ট মানে দেখতে পাচ্ছ। তো মানে এইটা কোন রিফ্লেকশন মডেলের জন্য, তো ওইরকম সিনারিও বেসড কোশ্চেন আসতে পারে। অথবা হলো মানে সিনারিও বেসড হলো কনসেপচুয়াল কোশ্চেন। আর অথবা হলো আসতে পারে যে তোমাদের এই যে মানে ম্যাথ আসতে পারে ডিরেক্ট। ম্যাথটা তোমাদের ওই যে যেটা বললাম যে ম্যাথটা তোমাদের সাথে প্রোভাইড করাই আছে। সো ওই ম্যাথটা দেখলেই বুঝবা যে এম্বিয়েন্টের ইন্টেন্সিটি, এম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি আর এম্বিয়েন্ট কোএফিসিয়েন্টটা বলা ছিল, তো এম্বিয়েন্ট আমাদের রিফ্লেকশনটা বের করতে হবে, এরকম আর কি। সো শুধু এই একটা কোশ্চেনে মার্কস থাকবে না, মানে এটার সাথে হয়তো আরো কোশ্চেন থাকবে আর কি।
ডিফিউজ রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশনও আমরা আসলে দেখছি আমাদের, আমরা যখন ফিজিক্সে পড়ছি তখন। তো ডিফিউজ রিফ্লেকশন কি হয়, আমাদের লাইট সোর্স থেকে প্যারালাল রে গুলো আসে, এবং সেগুলো যখন আমাদের যদি সারফেসটা আমাদের স্মুথ না হয় তখন এটা কি হবে, স্ক্যাটার্ড হয়ে যাবে। তো স্ক্যাটার্ড হয়ে কিছু রিফ্লেকশন আমাদের চোখে এসে পড়ে, কিছু রিফ্লেকশন চোখে পড়বে না। সো আমাদের যে রিফ্লেকশন গুলো মানে চোখে পড়তেছে আমরা ওই সারফেস গুলো দেখতে পাচ্ছি। আর যদি সারফেসের যে অংশগুলো আমাদের রিফ্লেক্ট হয়ে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, যে রিফ্লেক্টেড রে গুলো, ওগুলো আমরা দেখতে পাই। সো ডিরেকশন অফ রিফ্লেকশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এখানে। ইনসিডেন্ট রে যেগুলো মানে আমাদের লাইট সোর্স থেকে যে রে গুলো আসতেছে কিন্তু প্যারালালি সবগুলো একই ডিরেকশনে আসতেছে, বাট আমাদের রিফ্লেকশনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের কিছু ভিজিবল হচ্ছে, কিছু ভিজিবল হবে না। তো ফং এর লাইটিং মডেলে আবার ডিফিউজ রিফ্লেকশনও আমরা ধরে নিই স্মুথ সারফেসের জন্য। তো পয়েন্ট, এবং আমরা ধরে নিই যে আমাদের লাইট সোর্সটা একটা পয়েন্ট লাইট সোর্স হবে, সেখান থেকে যেই লাইটটা এসে পড়তেছে, লাইট রিফ্লেক্টেড ইকুয়ালি ইন অল ডিরেকশন। মানে আমাদের এখান থেকে লাইট যে রিফ্লেকশন গুলো হচ্ছে এগুলো ইকুয়ালি চারদিকে ছড়া যাচ্ছে, মানে সবগুলো আমরা ইকুয়াল ভাবে দেখতে পাবো লাইট গুলো। বাট সব লাইট আসলে এখান থেকে দেখা যাবে না। এখান থেকে যদি এটা ইকুয়ালিও এখানে পড়ে, দেখো এইদিকে তোমার আই যদি এই দিকে থাকে, ধরো তোমার আই আছে এখানে, সো তুমি এই লাইট গুলো দেখতে পারবা, বাট এদিকের লাইট গুলো কিন্তু দেখতে পারবা না। সো এইখানে আমাদের কিছু জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হলো আহ একটা হলো এইটা ধরো আমাদের লাইট সোর্সটা। সো লাইট সোর্স থেকে লাইটটা এই অ্যাঙ্গেলে এসে এখানে পড়তেছে, সো এদিকে এসে পড়তেছে, এবং এটা আমাদের এখান থেকে যে লাইটটা আমাদের ছড়ায় যাচ্ছে, এইটা তোমরা সারফেস নর্মাল অলরেডি জানার কথা, নর্মাল ভেক্টর কি এটা অলরেডি জানার কথা, কারণ তোমরা সাইরাস বেক পড়ে আসছো। সো সাইরাস বেকে আমরা জানি যে নর্মাল ভেক্টরটা কি। নর্মাল ভেক্টরটা হলো আমাদের সারফেসের সাথে মানে যেটা কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো এই যে আমাদের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ভেক্টরটা আছে এন, এটা হলো আমাদের সারফেস নর্ম। তো একটা জিনিস যদি খেয়াল করো, যে আমাদের লাইট সোর্স থেকে যত আমাদের এই যে এল হলো আমাদের লাইট সোর্স আর এন হলো আমাদের নর্মাল ভেক্টর, তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা যত ছোট তত আমাদের কি হচ্ছে, এই যে লাইট গুলো আমাদের ম্যাগনিটিউড অফ রিফ্লেকশন গুলো, মানে রিফ্লেকশনটা কতটুকু হচ্ছে সেটা আমাদের ভ্যারি করতেছে এই অ্যাঙ্গেলটার উপর। কিভাবে, আমাদের যত এন এর ইকুয়াল লাইট, মানে এন থেকে লাইট সোর্সের অ্যাঙ্গেলটা যত ছোট তত কি আমাদের ম্যাগনিটিউড বড় হচ্ছে। যত আস্তে আস্তে দেখো এন এর সাথে আমাদের ডিস্টেন্স বাড়তেছে লাইট সোর্সের, তত অ্যাঙ্গেলটা যত বাড়বে তত আমাদের কি হচ্ছে, ম্যাগনিটিউডটা কমে যাচ্ছে। কেন, আমাদের ধরো তুমি কোনো একটা ফ্লোরে মানে যদি একটা টর্চ লাইট দিয়ে একটা আলো দাও বা তোমার ফ্ল্যাশ লাইটটা দাও মোবাইলের, দেখবে একদম ডিরেক্ট যদি উপর থেকে দাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাও, মানে এল সরি লাইট সোর্স আর সারফেস নর্মালের সাথে যদি তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, মানে একদম ডিরেক্ট উপরে যদি আলোটা দাও, তুমি ব্রাইট একটা শাইন দেখতে পাবে। বাট তুমি যদি দূর থেকে দাও মানে কোনাকুনি আলোটা ফেলো, তাহলে অ্যাঙ্গুলার যদি লাইট সোর্স দাও তাহলে কিন্তু দেখবা যে লাইট সোর্স আস্তে আস্তে লাইটটা কমতেছে বাড়তেছে, মানে এরকম আর কি। তো এটা তোমরা ট্রাই করেও দেখতে পারবে, তোমাদের ফ্ল্যাশ লাইট যদি ফ্লোরে দিয়েই দেখতে পারবা যে একদম ডিরেক্ট উপর থেকে দিলে তুমি একটা ব্রাইট একটা আলো দেখতে পাবে। সো এই যে আমরা সারফেস মানে এই, তাহলে এইটা আমাদের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করতেছে। আর এখানে লাইটের যে আমাদের কি বলে লাইটের যে রেটা দেওয়া, এটা দেখো এটা আমাদের ডিরেকশনটা দেওয়া এই দিকে, বাট আমাদের লাইটটা আসলে এই লাইটটা এখান থেকে এদিকে পড়তেছে। সো এটাকে আমরা জাস্ট রিভার্স করে নিলেই হবে, মাইনাস এল ডিরেকশন অফ এল যদি আমরা রিভার্স করে নিই, মাইনাস এল করি, তাহলে আমাদের লাইট সোর্স থেকে আলোটা এদিকে পড়বে। সো এইটা আমাদের মানে ম্যাটার না, মানে লাইট সোর্সটা ডিরেকশন এদিকে দেওয়া দেখে এটা ভাবার দরকার নেই যে লাইট সোর্স থেকে মানে আলোটা লাইট সোর্সের দিকে কেন যাচ্ছে। অ্যাকচুয়ালি এটার মানে আমাদের ডিরেকশনটা হবে এদিকে, মানে লাইট সোর্স থেকে আলোটা আমাদের এখানে এসে পড়তেছে। আচ্ছা, এখন আচ্ছা পরেরটা, পরের পেজ থেকে আমরা দেখি। So Fong's diffuse reflection model depends upon the position of the light source relative to the surface.
যেটা আমরা বললাম যে আমাদের এই যে সারফেস নর্মালের সাথে লাইট সোর্সটার পজিশনটা কিরকম অ্যাঙ্গেলে আছে এটার উপর ডিপেন্ড। তো সেটা আমরা বের করি কিভাবে? আমাদের ডিফিউজ রিফ্লেকশনের জন্য ফর্মুলাটা হলো ডি ইকুয়ালস টু আই টি কে ডি ম্যাক্সিমাম অফ কস থিটা কমা জিরো। আচ্ছা, কি মিন করে কোনটা আমরা আসতেছি, এতটুকু আমরা পরে আসি। আইপি হলো আমাদের পয়েন্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি, কেডি হলো আমাদের ডিফিউজ কোএফিসিয়েন্ট। আমাদের এমবিয়েন্ট কোএফিসিয়েন্ট যেমন ছিল সেরকম ডিফিউজ কোএফিসিয়েন্টও আছে। সেটার কাজও হলো রেগুলেট করা, যে আমাদের কতটুকু লাইট আমরা দেখতে পাবো বা কতটুকু আমাদের সিনটা কিরকম হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি এই কেডি দিয়ে। আইপি হলো আমাদের ইন্টেন্সিটি অফ দ্য পয়েন্ট লাইট সোর্স। আর কস থিটাটা কি? কস থিটাটা হলো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইটিং ভেক্টর অ্যান্ড সারফেস নর্মাল। আমাদের লাইটিং ভেক্টর আর সারফেস নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের থিটা। কস থিটা দিয়ে এটাকে মেইনলি মেনটেন করা হচ্ছে কেন? কস থিটা দিয়ে কেন মেনটেন করা হচ্ছে? আমরা জানি যে কজ, আরে কস থিটা, কস থিটার কারণটা হলো কজ জিরো ইকুয়ালস টু কত? এনিওয়ান? কজ জিরো ইকুয়ালস টু কত? 1। ওয়ান, তাই না? আর কজ জি। 90 মানে হলো জিরো। তো আমাদের অ্যাঙ্গেলটা দেখো কখন জিরো হবে, যদি লাইট সোর্সটা ডিরেক্ট আমাদের এন এর উপরে থাকে তখন কি হচ্ছে, থিটা ইকুয়ালস টু জিরো হবে। তখন আমরা ওয়ান পাবো। ওয়ান মানে হলো আমাদের, ওইটা তো ছিল আইপি কেডি কি কস থিটা আর ম্যাক্সিমাম অফ কস থিটা সামথিং। সো কস থিটা ওয়ান, তখন কি আমরা ফুল ব্রাইট সিনটা পাচ্ছি। এটা ওয়ান হয়ে যাওয়া মানে ফুল ব্রাইট সিন। আর যদি এটা বাড়তে বাড়তে এল আর এন এর মাঝখানে ডিস্টেন্সটা আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তখন কি হবে? 90 ডিগ্রি হওয়া মানে কস 90 মানে হলো জিরো। সো কস জিরো মানে কি, এই পুরাটাই জিরো হয়ে গেল। সো তখন আমরা কিন্তু আর কোনো মানে লাইট দেখতে পাবো না। সো তার মানে হলো আমাদের এই জন্যই আমরা কস থিটা ওইখানে নিচ্ছি, যে যেহেতু আমাদের দেখতেছি যে আমাদের এল আর এন এর মধ্যে যেই আমাদের রিলেশনটা এটা আসলে কস থিটার উপর ভ্যারি করতেছে। সো এই জন্য আমরা কস থিটা নিচ্ছি। ওকে। আর ম্যাক্সিমাম কস থিটা কমা জিরো নেওয়ার কারণ হলো, ধরো থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তখন আমরা কি পাই? তখন আমরা কস থিটার ভ্যালুটা কিন্তু মাইনাস সামথিং পাবো। সো নেগেটিভ হওয়া মানেও কিন্তু, নেগেটিভ দিয়ে তো আসলে এখানে কিছু মিন করে না। নেগেটিভ হওয়া মানে হলো আমরা আসলে লাইটটাকে দেখতে পাচ্ছি না। নেগেটিভ কখন হবে? এই লাইট সোর্সটা যদি, ধরো এইটা তোমার ফ্লোর, তুমি 2 তলায় আছো, এটা তোমার সেকেন্ড ফ্লোর, তুমি নিচ তলা থেকে কোনো আলো দিলে তোমার ছাদে, সো সেটা কি তোমার উপরের তলার কেউ দেখতে পাবে? পাবে না। সো তাহলে এই লাইট সোর্সটা নিচে থাকার মানে হলো এটাকে কেউ দেখতে পাচ্ছে না। সো ওইটাকেও আমরা আলটিমেটলি জিরোই করে দিতে হবে। আবার নেগেটিভ করে তো লাভ নেই, মানে আমাদের ইন্টেন্সিটি নেগেটিভ মানে আসলে কিছু না। সো আমাদের এটাকে জিরো করতে হবে। সো এই জন্য আমরা কি করছি, আমরা ম্যাক্সিমাম অফ কস থিটা কমা জিরো নিচ্ছি। সো ম্যাক্সিমাম অফ কস থিটা কমা জিরো নেওয়ার মানে হলো আমাদের যদি কস থিটার ভ্যালুটা নেগেটিভ আসে তখন আমরা ম্যাক্সিমাম জিরো ভ্যালুটা নিয়ে নিই। সো আলটিমেটলি আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা ধরে নিচ্ছি। সো দেখো এখানে এটাই লেখাও আছে, ম্যাক্সিমাম কস থিটা কমা জিরো ইজ ইউজ সো দ্যাট নো লাইট ইজ রিফ্লেক্টেড ইফ দ্য লাইট সোর্স ইজ বিহাইন্ড দ্য সোর্স সারফেস। সো এই যে এখানে এই টাইপের যে পয়েন্ট গুলো দেওয়া আছে এইগুলো একটু তোমরা পড়ো, মানে এগুলো কনসেপচুয়াল কোশ্চেনের জন্য আসা কিন্তু মানে খুবই চান্স থাকে যে আমরা কোনো লাইট সোর্স যদি আমাদের সারফেসের বিহাইন্ডে থাকে সেটাকে আমরা মানে কিভাবে ওইটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা ডিফিউজ রিফ্লেকশন ফং এর মডেলে সেটাকে কিভাবে কন্ট্রোল করি, যে আমাদের লাইট সোর্স যদি সারফেসের বিহাইন্ডে থাকে তখন কোনো লাইট রিফ্লেক্ট হবে না, এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তখন তোমার বলতে হবে যে আমাদের ফংস এর ডিফিউজ রিফ্লেকশন মডেলের নর্মাল ফর্মুলা হলো এইটা। বাট আমরা এখানে ম্যাক্সিমাম কস থিটা কমা জিরো কেন ইউজ করছি, কারণ হলো কস থিটা যদি আমাদের আহ, আমাদের লাইট সোর্সটা সারফেসের থেকে বাহাইন্ডে থাকে তখন আমাদের কি হবে, কস থিটার ভ্যালুটা নেগেটিভ হবে। তখন আমাদের ম্যাক্সিমাম কস থিটা কমা জিরো আমাকে একটা জিরো ভ্যালু দিবে। সো ওইটা দিয়ে আমরা ধরে নিচ্ছি যে কোনো লাইটই রিফ্লেক্টেড হচ্ছে না।
সো এরকম আর কি, মানে এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে যে আমাদের কোনটা কি মিন করে, মানে ফর্মুলার কোন পার্টটা কি মিন করতেছে, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। আমি বলতেছি দেখে এমন না যে এগুলো আসেই বা আসবেই, বাট এই জিনিসগুলো হলো তোমাদের জানা উচিত আর কি, যেহেতু আমরা ফর্মুলা গুলো শিখতেছি। সো এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, এখন নর্মালি আমাদের এই যে কোসাইনের যে অপারেটরটা আছে, কোসাইন অপারেটর দিয়ে যখন আমরা কোনো ক্যালকুলেশন করি, কোসাইন মানে কোসাইনের অপারেশন গুলো আসলে এক্সপেন্সিভ। তো আমরা আমরা এগেইন আমরা যা যা মানে কম্পিউটার গ্রাফিক্সে শিখতেছি সবই হলো আসলে কম্পিউটারে আমরা এই মডেল গুলো যেন রান করতে পারি। তো কম্পিউটারে মডেল রান করার সময় যদি আমরা ধরো লাইটিং ইফেক্ট গুলো কিন্তু আমাদের তখন দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা এগুলো শিখতেছি, লাইটিং মডেলটা শিখতেছি। তো এখন কম্পিউটারে রান করার সময় আমাদের যদি এরকম হয় যে আমরা আলটিমেটলি দেখতেছি আহ আমাদের কোসাইনের অপারেশন করতে গিয়ে অনেক টাইম চলে যাচ্ছে, কারণ ডিফিউজ রিফ্লেকশন তুমি এক জায়গায় খালি দিবা এরকম তো না, তোমার প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু তোমাদের মানে ডিফিউজ রিফ্লেকশন দিতে হচ্ছে যে একটা পয়েন্টের লাইট আপ কিরকম হবে। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি কোসাইনের অপারেশন করো সেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা এইখানে মেইনলি ডট প্রোডাক্টের ডেফিনেশন দিয়ে জাস্ট কোসাইনটাকে আমরা চেঞ্জ করে নিছি। আমরা কস থিটার যে ভ্যালুটা, এটা এল ডট এন করলে যে ভ্যালুটা হয় সেম। সো এইভাবে করে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, ডট প্রোডাক্ট যদি আমরা করি, ধরো এ ডট বি যদি করি, আমাদের সেটা কি আসে? এ বি কস থিটা। এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের ডট প্রোডাক্টের, আমরা ডট প্রোডাক্ট করলে কি হয়, এ বি, ধরো এ ডট বি যদি করি এ বি কস থিটা আসে। তো এল আর এন এর যদি আমরা ইউনিট ভেক্টর নিই, আচ্ছা এটাও আরেকটা জিনিস তোমাদের যেটা বলে নেই, যে আমাদের এই যে লাইট সোর্স আর নর্মাল ভেক্টর ছিল, এইটা আমাদের যেরকমই ভেক্টর দেয়া থাকুক, আমরা যখন আমাদের ফং এর লাইটিং মডেলে ইকুয়েশনে এগুলো বসাবো, আমরা এই অবশ্যই এগুলো ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিতে হবে। সো ইউনিট ভেক্টর কিভাবে কনভার্ট করে এইটা তোমাদের একটু মনে, মানে যদি ভুলে যাও একটু শিখে নিও। ইউনিট ভেক্টর মানে এটা যদিও আমার ওই ম্যাথে মানে করে দেওয়া আছে, বাট তারপরে এই জিনিসটা একটু সবাই শিখে নিও, এটা একটু ঘাটলি পাও। সো আমরা ইউনিট ভেক্টরে নিয়ে নিব। ইউনিট ভেক্টরে যদি এল ডট এন আমরা এখানে নেই, এল ডট এন, আচ্ছা এটা দেখাই। ধরো এল ডট এন ইকুয়ালস টু তাহলে কি হবে, এল এন কস থিটা। সো এই দুটো যদি ইউনিট ভেক্টর হয়, দুটোই ওয়ান, সো তাহলে এল ডট এনটা কি দাঁড়াবে, শুধু কস থিটা। সো এইটা দিয়ে আমরা রিপ্লেস রিপ্লেস করতেছি এটাকে। সো ডি ইকুয়ালস টু আইপি কেডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো। সো এখন আর আমাদের কোসাইনের অপারেশন নাই, সো আমাদের এই যে উই ক্যান রিপ্লেস এক্সপেন্সিভ কোসাইন ক্যালকুলেশন বাই ইজি ডট প্রোডাক্ট। সো এইভাবে করে আমরা এটাকে জাস্ট চেঞ্জ করে নিতে পারি। সো এইটা যদি আমরা করে নেই তাহলে আমাদের আর আসলে কোসাইনের অপারেশনটা দরকার হবে না। সো আমাদের এখান থেকে আমাদের ক্যালকুলেশন টাইমটা একটু কম। এবার আসি আমরা স্পেকুলার রিফ্লেকশন। স্পেকুলার রিফ্লেকশনে আমরা ধরে নেই যে আমাদের যেই লাইট গুলো আসতেছে সেগুলো আমাদের স্মুথ একটা সারফেসে পড়বে এবং সবগুলা লাইট প্যারালালি রিফ্লেক্ট হবে। মানে যেভাবে আমাদের ইনসিডেন্ট রে গুলো যেভাবে আসতেছিল প্যারালালি, রিফ্লেকশনের পরেও তারা প্যারালালি থাকবে। সো এটাকে আমরা বলি স্পেকুলার রিফ্লেকশন। স্পেকুলার রিফ্লেকশনে যেটা হয় আমাদের, ধরো এটা আমাদের সারফেস নর্মাল, এটা হলো আমাদের লাইট সোর্স, রিফ্লেক্টেড রেটা হলো এটা। সো আমাদের লাইট সোর্স থেকে নর্মাল ভেক্টরের যে অ্যাঙ্গেলটা, নর্মাল ভেক্টর আর রিফ্লেক্টেড রেজ এর মধ্যে অ্যাঙ্গেলটা সেমই থাকে, যেহেতু আমরা জানি যে এটা প্যারালালি এখান থেকে মুভ করতেছে। সো দেখো অ্যাঙ্গেল গুলো কিন্তু অলওয়েজ সেম, সো এখানে অ্যাঙ্গেলটা সেমই থাকবে। আর ভিউয়ার ধরো আছে এই আলফা অ্যাঙ্গেল, মানে আমাদের রিফ্লেক্টেড রের সাথে আলফা অ্যাঙ্গেল। সো তখন সে কিছু রিফ্লেক্টেড রেজ দেখতে পারবে, মানে সে কিন্তু ফুল এটা দেখতে পাবে না। ভিউয়ার যদি একদম রিফ্লেক্টেড রেজ এর এখানে থাকে তখন সে এটাকে দেখতে পারবে, আদারওয়াইজ ফুললি দেখতে পারবে না। সো এই আলফা বা অ্যাঙ্গেলটার উপর আমার ডিপেন্ড করে ও কতটুকু আমার সিনটা দেখতে পাচ্ছে। সো এইটাও এখানে একটা আলফা নাম, এই অ্যাঙ্গেলটাও এখানে একটা ম্যাটার করতেছে। সো এখানে দুইটা অ্যাঙ্গেল আসতেছে আমার, থিটা আর আলফা। বাট যেহেতু আমাদের এখানে ভিউয়ারের পার্সপেক্টিভে আমরা চিন্তা করতেছি, সো আমাদের স্পেকুলার মডেলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে আইটি কেস কস টু দি পাওয়ার এন আলফা।
আচ্ছা, আইপি হলো আমাদের এগেইন পয়েন্ট লাইট সোর্স। আচ্ছা, একটা জিনিস আমাদের ডি কলস টু আমরা কি দেখছিলাম, আইপি কেডি এল ডট এন। আচ্ছা, ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো আর কি। সো এল ডট এন কমা জিরো। সো আইপি কেডিটা হলো আমাদের ডিফিউজ কোএফিসিয়েন্ট ছিল। আইপিটা ছিল পয়েন্ট লাইট সোর্স। আর আমরা এমবিয়েন্ট লাইটের জন্য যখন দেখছিলাম ওইটা কি ছিল, আই এ কে। এমবিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি আর হলো এমবিয়েন্ট কোএফিসিয়েন্ট। সো আইপি আর আই এ কিন্তু সেম। আই এ হলো এমবিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি, আইপি হলো পয়েন্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি। সো ডিফিউজ রিফ্লেকশনের সময় যেই পয়েন্ট লাইট সোর্সটা আমরা ইউজ করেছিলাম, সেই সেম পয়েন্ট লাইট সোর্সের কিন্তু একটা স্পেকুলার রিফ্লেকশনও থাকে। সো এই আইপি আর এ আইপি কিন্তু সেম। সো দুইটা পয়েন্ট লাইট সোর্স যখন আমরা ইউজ করতেছি, এই পয়েন্ট লাইট সোর্সটা আমার ডিফিউজ রিফ্লেকশনও হচ্ছে, স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে। সো এইটা কিন্তু একরকম এই সেম, মানে সেম পয়েন্ট লাইট সোর্সই হবে, বাট এমবিয়েন্টেরটা ডিফারেন্ট। সো আমাদের কোশ্চেন যখন তোমরা দেখবা, কোশ্চেনে মানে তোমাদের এমবিয়েন্টের লাইট সোর্সটা ডিফারেন্ট বলে দেওয়া থাকে, আর পয়েন্ট লাইট সোর্স একটাই বলে দেওয়া থাকে। স্যার, কেস, হ্যাঁ। আমাদের তো অ্যাসাইনমেন্ট কি কোনো দেওয়ার সুযোগ আছে, মানে আচ্ছা, টপিক? একটু আমি বুঝতে পারিনি কি বলছো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন বলো। স্যার। হুম হুম, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমাদের কি অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগ আছে, মানে এই টপিক রিলেটেড? তোমাদের এটার একটা ম্যাথ, এই যে এটাই তো বললাম। আচ্ছা দাঁড়ো দেখাই আবার। আহ, কই ছিল, এই যে এটা লাইটিং মডেলের একটা ম্যাথ দেখো করে দেওয়া আছে এখানে। সো এই ম্যাথটা করলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এইটার উপর আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটাও দিয়ে দিব। সো মানে ভিডিওটা এক্সপ্লেইন করা আছে আর কি, কোনটা কি মিন করে, কিভাবে কাজ হচ্ছে, এই জিনিসগুলো ডিসক্রাইব করা। তারপরেও যদি কেউ না বুঝবো তখন মানে আমরা দরকার হলে কনসালটেশন আওয়ারে বা ওরকম ডিসকাস করে দিব, এটা সমস্যা নেই। বাট মানে এই ম্যাথটা দেখলে আই গেস, মানে এই ম্যাথে মোটামুটি সবগুলা এখানে প্রবলেমই করে দেওয়া আছে, যে এমবিয়েন্ট লাইটেরটা কিরকম হবে, স্পেকুলার রিফ্লেকশন কিরকম হবে, ডিফিউজ রিফ্লেকশন কিরকম হবে, ইউনিট ভেক্টর কিভাবে বের করতেছে, সবকিছু এখানে পাবো। আচ্ছা, সো এটা হলো আমাদের পয়েন্ট লাইট সোর্স গেল। কেএস হলো স্পেকুলার কোএফিশিয়েন্ট, এগেইন এটা দিয়ে আমরা মানে মডারেট করবে যে আমাদের কিভাবে মানে আমরা আমাদের স্পেকুলার রিফ্লেকশন কিরকম হবে সেটা রেগুলেট করব। কস টু দি পাওয়ার এন আলফা, এই এনটা কিন্তু সারফেস নর্মালের এন। এই এনটা হলো স্পেকুলার এক্সপোনেন্ট বা শাইনিনেস। তো স্পেকুলার এক্সপোনেন্টটা কি এটা আমরা দেখবো এক্ষুনি। আর আলফাটা কি, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড আমাদের রিফ্লেকশন, রিফ্লেক্টেড রে আর ভিউয়ার, এই দুইটা ভিউয়ারের পজিশন, এই দুইটা ভেক্টরের মাঝখানে যে আমাদের অ্যাঙ্গেলটা, এটা হলো আলফা। cos to the power n alpha term determines the amount of light that is reflected. সো এই পোর্শনটা আমাদের ডিটারমাইন করে আমাদের, মানে আমরা আগেও দেখছি আমাদের ওইখানে যেমন ম্যাক্সিমাম কস টু দি পাওয়ার ম্যাক্সিমাম কস থিটা, ওই পার্টটা আমাদের রেগুলেট করতো যে কতটুকু লাইট রিফ্লেক্ট হবে। মানে ডিফিউজ লাইটের ক্ষেত্রে এরকম, স্পেকুলারের ক্ষেত্রে এই পার্টটা আমাদের ডিটারমাইন করে কতটুকু রিফ্লেকশন হবে। সো এটাকে যদি আমরা একটু দেখি, এই যে স্পেকুলার রিফ্লেকশন বা শাইনিনেস যেটা, এইটা দিয়ে আমরা বুঝতে পারি আসলে যে আমাদের আসলে এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য শাইনিনেসটা কিরকম হচ্ছে। দেখো আলফার ভ্যালু এখানে -90 ডিগ্রি, এদিকে এদিকে 0, এখানে 90 ডিগ্রি। আর এইদিকে কস টু দি পাওয়ার এন আলফার ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে। তো এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের কস টু দি পাওয়ার
এন এর আমরা দেখবো যে কস টু দি পাওয়ার এন আলফা ডিফারেন্ট হয় এবং তার জন্য চেঞ্জটা কিরকম আসবে। ধরো আমাদের যদি আলফা জিরো মানে হলো কস কস জিরো টু দি পাওয়ার এন। তো কস জিরো টু দি পাওয়ার এন মানে কি? কস জিরো মানে ওয়ান। সো ওয়ান টু দি পাওয়ার এন যাই তুমি দাও সেটা কি হবে? সেটা হলো আমাদের আসলে আমাকে কি দিবে? ওয়ানই দিবে। সো এই জিরোর জন্য আমরা এখানে একটা মানে কি ব্রাইট একটা শাইন দেখতে পাচ্ছি, একদম পিক যেটা। মানে আমাদের নর্মালি তো কস টু দি পাওয়ার এন আলফার ভ্যালুটা 0 থেকে 1 এর মাঝে রেগুলেট হবে। সো এর মধ্যে আমরা ওয়ান দেখতে পাবো কখন? যখন কস আলফার ভ্যালুটা বা আমাদের আলফার ভ্যালুটা 0 হবে তখন। কারণ তখন কস কস আলফার ভ্যালুটা কস জিরো মানে হলো ওয়ান। সো ওয়ান পাবো। সো তখন আমাদের একটা ব্রাইট শাইন দেখতে পাচ্ছি। সো এইটা হলো আমাদের পিক। আচ্ছা, এখন 0 থেকে যদি আমরা আলফার ভ্যালুটা ডিফারেন্ট মানে আমরা আস্তে আস্তে কমায় দেই তখন কি হবে? কস 45 ডিগ্রি, ধরো এখানে 0 থেকে যদি ছোট হয় -45 ডিগ্রি এরকম, এদিকে গেলে কি হবে? আমাদের +45 ডিগ্রি এরকম। আস্তে আস্তে কি হবে? আমাদের সাইনটা কমতে থাকবে। কারণ কি? কজ থিটার ভ্যালু কজ জিরোর জন্য কি হয়? ওয়ান। আর কজ 90-র জন্য কি হয়? জিরো। তো ওয়ান থেকে জিরোর দিকে সে যেতে থাকবে। এবং এখানে আমাদের আরেক নতুন কি অ্যাড হয়েছে? এখানে হলো এন এর একটা ভ্যালু অ্যাড হয়েছে। সো এন এর ভ্যালুটা যদি ওয়ান থাকে তখন আমাদের কি হবে? এন এর ভ্যালুটা ওয়ান কোথায়? এই যে আমাদের ব্লু কালারের যেটা, এটা দেখো তাহলে আমাদের কস থিটার গ্রাফটা দিচ্ছে। মানে কস থিটার গ্রাফটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি যে আমাদের -90 থেকে 90 পর্যন্ত কস থিটার যে গ্রাফটা সেটা আমরা পাচ্ছি। সো এন এর ভ্যালু যদি ওয়ান, এন এর ভ্যালু যদি 5 হয় তখন আমাদের কি হবে? আমরা জানি যে আমরা কোনো ডেসিমাল পয়েন্টকে যদি আমরা কি পাওয়ার বাড়ায় দেই তখন কি হচ্ছে? তখন সেটা কিন্তু আমাদের কি ছোট আরো ভ্যালু দিবে। সো আমাদের দেখো এইখানে অনেক বড় একটা রেঞ্জের ভ্যালু ছিল, বাট যখন আমরা এই পাওয়ারটা বাড়ায় দিলাম, 5 করে দিচ্ছি, তখন কি হচ্ছে? এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের রেঞ্জটা অনেক কমে যাচ্ছে। সো এইখানে যেমন ওয়াইড একটা রেঞ্জ ছিল সেটা নাই, এখানে আমাদের রেঞ্জটা কমে গেল। আর যদি এন এর ভ্যালু আরো বাড়িয়ে দিই তখন কি হচ্ছে? তখন এটা 50 যদি হয়ে যায় তাহলে আমরা খুব ছোট ভ্যালু পাবো এখানে। সো খুব ছোট যদি ভ্যালু হয় তাহলে এর চেঞ্জটাও কিন্তু খুব কম। মানে আস্তে আস্তে খুব বেশি তেমন একটা চেঞ্জ হবে না। হুট করে যখন কস জিরো হয়ে যাবে তখন সে আমাকে ওয়ান দিচ্ছে, আদারওয়াইজ তার ভ্যালুটা খুব কম একটা রেঞ্জেই চেঞ্জ হচ্ছে। সো এইটার উপর আমাদের আসলে ডিপেন্ড করতে, এই যে আমাদের এই পর্যন্ত কিন্তু এই লাইনগুলো কিন্তু এখানেই স্টার্ট হচ্ছে। সো এই পর্যন্ত কিন্তু তার কোনো কি মানে কোনো রাইজ, রাইজ হচ্ছে কি এখান থেকে এসে। সো এতটুকু পর্যন্ত কোনো রাইজই ছিল। সো এন এর ভ্যালু যত আমরা বাড়িয়ে দিচ্ছি তত আমরা কি দেখতেছি? যে আমরা মানে ব্রাইট একটা শাইন দেখতে পাবো, আর মানে হালকা যে শাইন গুলো সেগুলো আর দেখতে পাবো। এন এর ভ্যালু যত কম হবে তত আমরা ব্রাইট মানে ওয়াইড রেঞ্জের শাইন দেখবো। যেমন এটা হলো আমাদের এন সমান ওয়ানের জন্য। এখানে দেখো আমরা কোথাও এই জায়গায় যেমন ব্রাইট একটা শাইন হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এদিকে একটু হালকা শাইন হচ্ছে এগুলোও দেখতে পাচ্ছি। মানে এরকম ওয়াইড রেঞ্জের শাইন আমরা দেখতে পাচ্ছি। এন সমান যখন আমরা 5 করে দিচ্ছি তখন আমরা এই যে ব্রাইট শাইন দেখতে পাচ্ছি আর হালকা কিছু শাইন দেখতে পাচ্ছি, এই হালকা এই এরিয়া গুলো দেখতে পাচ্ছি বা এইদিকে হালকা এইগুলো দেখতে পাচ্ছি। এন ইকুয়ালস টু যদি 50 করে দিই তখন সবচেয়ে বেশি আলো যেই জায়গাটায় পড়তেছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এগুলো আমরা দেখতে পাচ্ছি। বাট এই যে এই দিকের শেপ গুলো যে হালকা একটা শাইন ছিল এগুলো কিন্তু আর দেখতে পাচ্ছি। সো আমাদের রেঞ্জটা তাহলে কমে যাচ্ছে। সো স্পেকুলার রিফ্লেকশনের শাইনিনেসটা আসলে আমাদের ডিপেন্ড করতেছে কি এন এর উপর ডিপেন্ড করতেছে। এন যত বেশি হচ্ছে তত আমরা কি হচ্ছে মানে হালকা শাইন দেখতে পাই। মানে ওয়াইড রেঞ্জের একটা শাইন দেখতে পাচ্ছি, হালকা শাইন দেখতে পাচ্ছি। এন যত আমাদের বেশি হবে তত আমরা কি ব্রাইট শাইন শাইন দেখতে পাবো, হালকা কোনো শাইন দেখতে পাবো। সো এন এর ভ্যালু যদি কম হয় তখন আমরা যে অবজেক্ট দেখি এটা অনেকটা ডাল, আর এন এর ভ্যালু যদি বেশি হয় তখন আমরা শার্প অবজেক্ট দেখি। তো এইটা আমাদের এন এর ভ্যালুটা এন বা শাইনিনেসটা আমাদের রেগুলেট করে যে আমরা কিরকম শাইন দেখতে পাবো। আচ্ছা, এগেইন আমাদের কজ আলফা যেটা, কজ আলফা যেটা এটাকে আমরা ভি ডট আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু এই ভি আর আর এর মাঝখানে এই দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা আলফা।
সো এটাকে আমরা ভি ডট আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কখন, যদি বোথ আর ইউনিট ভেক্টরস হয়। সো এগেইন আমরা ফর্ম মডেলে যা যা মানে আমাদের রিফ্লেকশন যদি বের করতে বলে যেসব ভেক্টর থাকবে সবগুলোকে আমরা ইউনিট ভেক্টরে কনভার্ট করে নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে ভি বা ভিউয়ার এর তোমার পজিশনটা তোমাকে বলে দেওয়া থাকে, আর এর পজিশনটা নাও বলে দেওয়া থাকতে পারে। সো আর এর পজিশনটা আমরা সারফেস নর্মাল থেকে বের করে নিতে পারি। আর সারফেস নর্মাল প্লাস লাইটিং আমাদের, এই যে আমাদের লাইট সোর্সের যে ভেক্টরটা এটা আমাকে দেয়া থাকবে, সারফেস নর্মালটা তোমাদের বের করে নিতে হবে। সারফেস নর্মালটা কিরকম হয়, নর্মালি যদি তোমার কোনো একটা ধরো এক্স ওয়াই প্লেনে যদি কোনো একটা রিফ্লেকশন হয়, তখন সারফেস নর্মালটা থাকবে আমাদের, আচ্ছা লিখি, এটা তোমাদের ম্যাথেও আছে। ধরো এক্স ওয়াই প্লেনে যদি মানে আমাদের রিফ্লেকশনটা হয়, তখন আমাদের সারফেস নর্মালটা হবে কে ভেক্টর, জাস্ট কে। কেন? কারণটা হলো আমাদের এদিকে কি হচ্ছে, মানে আমাদের যদি এক্স ওয়াই প্লেনে আমাদের রিফ্লেকশনটা হয়, তখন আমাদের সারফেস নর্মালটা হবে এক্স ওয়াই প্লেনের সাথে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এক্স ওয়াই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা জেড এক্সিস এর দিকে থাকে। সো ওই জন্য আমাদের এটা কে ভেক্টরটা আমরা এখানে ক্যালকুলেট করব। সো আমাদের যদি এটা 3D হয় আর, সো 3D যদি হয় আমাদের নর্মালি 3Dটাই আমরা দেখবো, যে আমাদের লাইট সোর্সটা 3D ভেক্টর যদি হয়, আমাদের রিফ্লেকশন ভেক্টর এটাও একটা 3D যদি পয়েন্ট হয়, তখন আমরা যদি এক্স ওয়াই প্লেনের রিফ্লেকশন হয় আমাদের এন হবে কে ভেক্টরটা, কে হ্যাট। আর যদি এরকম হতো ওয়াই জেড প্লেনে আমাদের রিফ্লেকশন হতো, তাহলে আমাদের এটা হতো আই হ্যাট, আমাদের এন ভেক্টরটা হতো এন ইকস টু তখন আই হ্যাট। এরকম আর কি। এটা তোমাদের ম্যাথটাও করে দেওয়া আছে, সো ম্যাথটা দেখলেও তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটা একটা গেল। এখান থেকে আমাদের এই যে আর এর ভ্যালু যেটা থাকবে, আর এর ভ্যালুটা এল আর এন এর উপর বেস করে আমরা বের করতে পারি। কিভাবে? আর ইকুয়ালস টু, এটার ডিরাইভেশনটা বা তোমাদের ইহাটা দেখার দরকার নেই, কেউ দেখতে চাইলে দেখতে পারো, বাট মানে এখানে করে দেওয়া আছে। বাট নর্মালি আমরা আরটা বের করি কিভাবে, আর ইকুয়ালস টু 2l ডট n ইন্টু এন মাইনাস এল। সো এইটা হলো আমাদের আর ভেক্টরটা বের করার ফর্মুলা। 2 ইন্টু l ডট n, প্রত্যেকটা ইউনিট ভেক্টর, এখানে এল এন যা যা আছে সবকিছু ইউনিট ভেক্টর, l ডট n ইন্টু এন মাইনাস এল। সো এইটা করে আমরা কি করব, আর ভেক্টরটা আমরা বের করব। সো আর ভেক্টরটা বের করতে পারলে আমরা কি করতে পারবো, আর ভেক্টরটা যদি আমরা বের করতে পারি, আমরা কি দেখলাম যে কজ, কজ আলফা, কজ আলফার ভ্যালুটা কি ভি ডট আর। সো কজ আলফার ভ্যালুটা তাহলে আমরা ভি ডট, আমরা যদি আর বের করে নিতে পারি এখান থেকে, এই যে 2 ইন্টু l ডট n ইন্টু n মাইনাস এল, তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখানে এই ভি ডট আরটা বের করে নিতে পারবো। এটা হলো আমাদের কজ আলফার ভ্যালু, সো আমাদের কোসাইনটা আর আসবে না। সো এই ভি ডট আর টু দি পাওয়ার এন কিন্তু হবে তাহলে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। সো এই যে এখানে ফর্মুলাটা দেয়া আছে, ফর্মুলাটা কি, আচ্ছা এখানে লিখি আগে এটা। আমাদের ফর্মুলা, সো আমাদের আমাদের স্পেকুলার রিফ্লেকশনের যদি ইন্টেন্সিটি বের করতে চাই, আমাদের পয়েন্ট লাইট সোর্সের ইন্টেন্সিটি হলো আইপি, কে এস হলো আমাদের স্পেকুলার কোএফিসিয়েন্ট, আর কি আসবে
ম্যাক্সিমাম অফ এল, সরি, আইপি কে এস ম্যাক্সিমাম অফ ভি ডট আর কমা জিরো টু দি পাওয়ার এন। এটা রিপ্লেস করতেছে কাকে? কজ এন টু দি পাওয়ার আলফা যেটা ছিল সেটাকে আমরা রিপ্লেস করে লিখলাম ভি ডট আর টু দি পাওয়ার এন। আর এগেইন এখানে যদি আমাদের ভি ডট আর এর ভ্যালু যদি আমাদের মানে জিরো হয়, তাহলে নেগেটিভ হয়, তখন আমরা কি করব? তখন আমরা জিরো নিব। এই জন্য আমরা ম্যাক্সিমাম ভি ডট আর কমা জিরো নিচ্ছি। সো এইটা হলো আমাদের এনটা কি? এনটা হলো আমাদের শাইনি। সো এইটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনটা কি মিন করে। সো ফাইনালি যদি এগুলো আমরা সবগুলো বসাই, এরপর আমরা কি পাচ্ছি? কেন কাজ করে না? এই যে, সো ফং এর রিফ্লেকশন মডেলটা ফাইনালি যদি আমরা সবগুলো ভ্যালু একসাথে বসাই, আমরা কি পাবো? এমবিয়েন্ট রিফ্লেকশনটা হলো এই পার্টটা, আইকে প্লাস আইপিকেডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো, এটা হলো আমাদের ডিফিউজ রিফ্লেকশন। আইপিকেএস ম্যাক্সিমাম অফ ভি ডট আর কমা জিরো টু দি পাওয়ার এন, এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের স্পেকুলার রিফ্লেকশন। সো এই যে এই তিনটা যদি আমরা অ্যাড করি, তখন আমরা ফাইনালি আমাদের ফং এর রিফ্লেকশন মডেলের আউটপুটটা পাবো। সো এইখানে আমাদের মানে প্রত্যেকটা তোমাদেরকে নর্মালি, আচ্ছা ম্যাথটা আমি একটু ডিসকাস করে দিব না, টাইম আছে যেহেতু আজকে। সো এইখানে এই তিনটে রিফ্লেকশন মডেল একসাথে ইউজ করলে আমরা ফাইনাল আউটপুট এটা পাই। এখানে আরেকটা জিনিস মিসিং গেছে, সেটা হলো অ্যাটেনুয়েশন। সো অ্যাটেনুয়েশনটা কি? অ্যাটেনুয়েশনটা হলো যদি একটা লাইট সোর্স থেকে লাইট আসে আমাদের, মানে ধরো ভিউয়ারের চোখে যে লাইটটা আসবে লাইট সোর্স থেকে, বা লাইট সোর্স থেকে যেটা তোমার আহ কোনো অবজেক্টে পড়তেছে, সেই অবজেক্টটা রিফ্লেক্ট হয়ে ভিউয়ারের চোখে আসতেছে। সো এইটা যখন আসে আমাদের চোখে আসে, তো স্পেসে কিছু লাইট আমাদের লাইট এনার্জি লস, সেই লসটাকে আমরা বলি অ্যাটেনুয়েশন। সো অ্যাটেনুয়েশন হলো আমাদের লস অফ লাইট এনার্জি ওভার স্পেস। তো এটা নর্মালি কেন হয়? নর্মালি যদি তোমার এনভায়রনমেন্টে কিছু ধুলাবালি থাকে, ওরা কিছু লাইট অ্যাবজর্ব করে নেয়, মানে এই টাইপের আর কি। সো অ্যাকচুয়াল যে লাইটটা পাওয়ার কথা সেই লাইটটা আসলে অনেক সময় পাওয়া যায় না। যদিও এটা খুব ছোট একটা ফ্যাক্টর, বাট তারপরেও এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো কারণ আমাদের তো চিন্তা করতে হবে শুধু আমরা লাইট সোর্স থেকে মানে ডিস্টেন্স খুব ছোট এরকম আমরা অলওয়েজ চিন্তা করবো না, আমরা স্পেস থেকেও চিন্তা করতে পারি যে আমাদের সূর্য থেকে যে লাইটটা আসতেছে সেটা আমাদের কিরকম করে আলোটা দিচ্ছে, এটা। সো তখন অ্যাটেনুয়েশন খুব বড় একটা ফ্যাক্টর। So, in Fong's model, attenuation is accounted for by the variable f at and applied to diffuse and specular components. Ambient light এর উপর attenuation factor কাজ করে না, শুধু diffuse আর specular components এর উপর কাজ করবে। সো আমরা দেখবো যে আমাদের আসলে এই ফর্মুলা যেটা আমরা শিখছি, এই ফর্মুলার এই দুইটার উপর আসলে এটা অ্যাপ্লাই হয়। সো আমরা একটু পরেই দেখবো। Theoretical, it should follow the inverse square law. Factor of attenuation equals to 1 by d square. So distance যত বাড়বে তত কি হবে? ডিস্টেন্স যদি বাড়ে আমাদের ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন তত মানে কমবে। কমবে মানে এটা দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমাদের লাইটের ইন্টেন্সিটিটাও কমে যাবে। সো 1/d² আমাদের এটা মানার কথা। বাট ইন প্র্যাকটিস দিস রিমুভস টু মাচ লাইট, সো ফংস মডেল ইউজেস দিস ফর্ম। সো ফং মডেল যেটা করে, ফং মডেলের লাইট সোর্সের ফর্মুলাটা ডিফারেন্ট। এটা হলো, এটা নাও বুঝতে পারো দেখলে, এফ at equals to maximum of 1 minus d by r square, comma 0, 1 minus d by r square. সো ডিস্টেন্সটা হলো আমাদের লাইট সোর্সের থেকে যে ডিস্টেন্সটা আমাদের ভিউয়ারের, সেটা। আর আরটা হলো আমাদের রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, মানে আমাদের লাইট সোর্সের কতটুকু জায়গায় তার ইনফ্লুয়েন্স থাকে। সো R is the radius of the light source's sphere of influence. So sphere of influence হলো লাইট সোর্সের ইনফ্লুয়েন্সটা মানে আমাদের কতটুকু জায়গা জুড়ে থাকে। সো এইটা হলো আমাদের
এই d/r² যদি আমরা বের করি তখন আমরা আসলে এখান থেকে বের করতে পারবো যে আমাদের মানে এফ ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশনটা কত। সো আমরা এইটাও অনেক সময় কোশ্চেন আসে, যদি প্রিভিয়াস কোশ্চেন তোমরা দেখো যে আমরা ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশনের নর্মালি 1/d² বা ইনভার্স স্কোয়ার ল ফলো করার কথা, বাট আমরা মানে ইন রিয়েল আমাদের ইন প্র্যাকটিস আমরা দেখি যে কি ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন ডিফারেন্ট কোনো ফর্মুলা ইউজ করে। সো কেন ইউজ করে, কারণ কি এটা, যদি আমরা 1/d² আমরা ইউজ করি এটা আমাদের টু মাচ লাইট রিডিউস করে দেয়। সো তখন কি হবে, তখন তখন হলো আমাদের মানে ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন যদি এখানে দেখো 1/d², সো ডিস্টেন্স যদি একটু বাড়ে আমাদের সেটা স্কোয়ার করে অনেক বেশি, কিন্তু আমাদের কি হচ্ছে অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা খুব বেশি হয়ে যাচ্ছে। অ্যাটেনুয়েশন ফ্যাক্টর যদি বেশি হয়ে যায় তখন তো আমাদের ফুল লাইটটাই আমাদের কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। সো আমরা কিছুই দেখতে পাবো। সো ওইটাকে আমাদের কি করা, মিনিমাইজ করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি ইন প্র্যাকটিস। সো এই হলো অ্যাটেনুয়েশন। তো অ্যাটেনুয়েশন ইউজ করার পরে আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, অ্যাটেনুয়েশন ইউজ করার পরে আমাদের এই ফর্মুলাটা দাঁড়াবে হলো IA = IA অ্যাম্বিয়েন্ট লাইটের উপর অ্যাটেনুয়েশন ফ্যাক্টর নাই, সো এটা দেখো যা ছিল তাই আছে। স্পেকুলার আর ডিফিউজের উপর আমাদের অ্যাটেনুয়েশন ফ্যাক্টর আসবে। সো এইটা কি, আইপি হলো দুইজনের জন্যই কমন, ওর ক্ষেত্রে আইপি দিয়ে মাল্টিপ্লাই ছিল, ওর ক্ষেত্রে আইপি দিয়ে মাল্টিপ্লাই ছিল, সো এই দুইটাকে কি একসাথে আমরা কমন নিয়ে নিছি। সো আইপি ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশনও দুইজনের জন্য কমন, এই জন্য এটা দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। আর ভিতরে হলো বাকি ফর্মুলা কেডি ম্যাক্সিমাম অফ L.n, 0, কেস ম্যাক্সিমাম অফ V.r, 0। সো এইটা যদি এখানে আরেকবার দেখি, এই যে দেখো এখানে আইপি দুই জায়গায় ছিল, সো এটা কমন নিয়ে নিছি। আর ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন তো দুই জায়গায় মাল্টিপ্লাই হতো, সো এটাকেও আমরা কমন নিয়ে নিছি। সো এটা আসতেছে আমাদের ফর্মুলা। সো এইটা হলো আমাদের ফাইনাল ফর্মুলা, আমাদের ফংস রিফ্লেকশন মডেলের ফাইনাল ফর্মুলা হলো এটা। সো ফংস রিফ্লেকশন মডেল দিয়ে যদি আমার টোটাল ইন্টেন্সিটি বের করতে বলে তাহলে আমাদের এই ফুল ফর্মুলাটা কাজ করতে হবে। আর যদি আমাদের মাল্টিপল লাইট সোর্স হয় তখন কি হবে, মাল্টিপল লাইট সোর্স হলো এম্বিয়েন্ট লাইট কিন্তু একটাই, সো এম্বিয়েন্স এর কোনো চেঞ্জ হবে না, আই এ কে এই থাকবে। আর এইটুক পার্ট কি হবে, যে কয়টা লাইট সেই কয়টার জন্য এই যে আলাদা আলাদা করে আমরা এগুলোকে কি করব, মাল্টিপ্লাই করব। সো এখানে সামেশন অফ কি করতেছে, সামেশন অফ আইপি ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন যেটাই থাকে আমাদের সেটা। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন কিন্তু লাইট সোর্স বেশি হলে সেটার উপর ডিফারেন্ট হবে এরকম। লাইট সোর্স বেশি হলে আমাদের কি হচ্ছে, লাইট সোর্স বেশি হলে হলো আমাদের আইপিটা চেঞ্জ হচ্ছে। IP1 ধরো একটা, IP2 ধরো একটা, এরকম সামেশন গুলো আমাদের বের করতে হবে, মানে যোগ করতে হবে আর কি। এই পার্টটা আমাদের মাল্টিপল টাইম আর কি অ্যাড করতে হবে, সো ওইটাকেই সামেশন দিয়ে রাখিস। সো IPI ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন, কেডির কোনো চেঞ্জ নাই, ম্যাক্সিমাম অফ Li.n, 0। লাইট সোর্স আমাদের যেহেতু মাল্টিপল, সো মাল্টিপল লাইট সোর্সের জন্য এল এর ভ্যালুটা ডিফারেন্ট হবে, কেস ম্যাক্সিমাম V.r, 0। সো তখন রিফ্লেক্টেড রেজটাও আমাদের ডিফারেন্ট হবে, লাইট সোর্সের উপর ডিপেন্ড করে আমাদের কি রিফ্লেক্টেড রেজটাও চেঞ্জ হয়ে যাবে। সো ওইটাও V.r, ভিওর তো আমাদের সেম পজিশনেই থাকবে, ভিওর তো আর চেঞ্জ হচ্ছে, সো এটাও সেম থাকছে। সো এরকম আর কি। সো মাল্টিপল লাইট সোর্সের ম্যাথ আসলে নর্মালি আসে না, কারণ এটা অনেক বড় হয়ে যায়। সো তারপরেও তোমরা ফর্মুলাটা অ্যাটলিস্ট বোঝা উচিত, মানে এইটা মুখস্থ করার দরকার নেই, এইখানেই জাস্ট এই পার্টটা আরেকবার লিখতে হবে আর কি। যে তোমার যত যে কয়টা লাইট সোর্স হয় এই পোর্শনটা আমরা বারবার লিখবো। ধরো যদি এখানে একটা থাকতো আমাদের লাইট সোর্স, ধরো P1 একটা লাইট সোর্স, P2 একটা লাইট সোর্স। সো এইটা ধরো IP1, ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন কেডি ম্যাক্স L1, ধরো L1 n, 0, আর V, R1, 0। এটার সাথে আরেকটা কি অ্যাড হতো, মানে এটার পরের প্লাস দিয়ে আমরা অ্যাড করতাম কি IP2 ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন কেডি ম্যাক্সিমাম L2.n, 0 প্লাস কেএস ম্যাক্সিমাম V.r2, 0 টু দি পাওয়ার n। সো এইটা হতো হলো, এই টোটালটা হতো হলো, তখন আমাদের দুইটা যদি পয়েন্ট লাইট সোর্স থাকে তাহলে আমাদের এরকম ওই সেকেন্ড পয়েন্ট লাইট সোর্সের জন্য এটা অ্যাড হতেই পারে। সো এটাই আমরা সামেশন দিয়ে জাস্ট একসাথে লিখে দিচ্ছি।
So for multiple light source, the diffuse and specular components are calculated for each light source and added together. এই আর কি। সো এতটুকুই আমাদের এখানের মেইনলি। এখানে শেডিংটা আসলে আমাদের নাই সিলেবাসে। তো মেইনলি এখানে দেখানো হয়েছে যে আমাদের লাইট লাইট দিয়ে আমরা শেড ক্রিয়েট করে কিভাবে পুরো মানে একটা 3D ভিউ তৈরি করতে পারি। যেমন এখানে দেখো, এইটা যদি একটু খেয়াল করো, এখানে দেখো এখানে কতগুলো জাস্ট কাঠের এরকম আহ কি বলবো, কাঠের তক্তা টাইপের মানে এরকম দেয়া আছে কয়েকটা। তো এই উড পিস গুলোর মধ্যে এখান থেকে যখন আমরা লাইট দিচ্ছি, ও লাইট গুলো ডিফারেন্ট ভাবে কি আমাদের রিফ্লেকশন হয়ে এখানে শেড তৈরি করতেছে। শেডটা কিরকম, আমাদের এখানে একটা ড্রাকুলার শেপ আমরা দেখতে পাচ্ছি। তো একদম রাতে যখন রাত হয়ে যাচ্ছে, তো লাইটটা তখন আরো মানে ডার্ক, লাইটের লাইটটা তখন আরো ডিপলি আর কি এখানে পড়তেছে। সো আমরা একদম শেডটা পুরো ভিউ একটা দেখতে পাচ্ছি, ড্রাকুলার একটা শেপটা পুরো ভিউ দেখতে পাচ্ছি। তো এরকম করে মানে আমরা শেডিং ইফেক্ট ইউজ করে আসলে ডিপ আমাদের কোনো একটা অবজেক্টকে আরো রিয়েল ভিউ দিতে পারি। তো এইটাই এখানে মেইনলি দেখানো হচ্ছে। তো শেডিংটা আসলে তোমাদের সিলেবাসে নেই। তো শেডিং এর জন্য দুইটা অ্যালগোরিদম, শেডিং এর জন্য আমরা যে অ্যালগোরিদমটি ইউজ করি এটাকে জেড বাফার বা ডেপ বাফার অ্যালগোরিদম আছে, এইটা আমরা ইউজ করি শেডিং এর জন্য। তো এই হলো আমাদের ফর্মের লাইটিং মডেল বা ফর্মের রিফ্লেকশন মডেল। তো আমরা কি দেখলাম যে এম্বিয়েন্ট রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন দুইটার সাথে স্পেকুলার রিফ্লেকশন যদি আমরা অ্যাড করি, ফাইনালি আমরা আমাদের অ্যাকচুয়াল অবজেক্টটার অ্যাকচুয়াল ভিউটা দেখতে পাই। তো এটা হলো আমাদের ফর্মের রিফ্লেকশন। তো এইখান থেকে তোমাদের যে ম্যাথটা করে দেওয়া আছে, ম্যাথটা হলো, আমি একটু বলে দিই জাস্ট ম্যাথটা। এখানে এখানে বলা আছে a light source with intensity 5 and radius of influence 50 is located at point 234, from which you are called to calculate the illumination of a point on the xy plane. তো আমাদের xy প্লেনে রিফ্লেকশনটা বের করতে হবে। The camera is set at point 563, light is reflected back from 44 of the plane. আচ্ছা, the ambient diffuse and specular coefficient is given, এগুলো দেয়া আছে। কি কি বলা আছে, লাইট সোর্সের ইন্টেন্সিটি কত, 5। সো আমরা আইপি পেয়ে গেলাম 5, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স হলো 50। সো আর এর ভ্যালু আমরা 50 পেয়ে গেলাম। লোকেটেড এট পয়েন্ট 234। সো আমাদের লাইটের পজিশন ভেক্টর হলো 234। সো লাইটের ভেক্টরটা হলো 234। এটা থেকে আমাদের লাইটের পজিশন ভেক্টরটা বের করতে হবে। আমরা এটা বের করে নিই। From which you are called to calculate the illumination of a point on the xy plane. So আমাদের xy প্লেনে রিফ্লেকশন হচ্ছে। তো আমাদের আমরা জানি যে আমাদের তাহলে নর্মাল ভেক্টরটা হবে কে হ্যাট। সো এখানে দেখো নর্মাল ভেক্টর কি হলো, ভেক্টরটা হলো কে হ্যাট। আচ্ছা, ক্যামেরা ইজ সেট এট পয়েন্ট 563। ক্যামেরা বলতে যেটা বোঝায়, মানে এখন থেকে যখন ক্যামেরা শুনবা বুঝবা যে ভিউয়ার যেখানে চোখ রাখে বা ভিউয়ার যেখানে আছে ওই পজিশনটাকে বলা হয় ক্যামেরা। সো ভিউয়ারের পজিশনটা বলে দেওয়া আছে 563। আর লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ফ্রম পয়েন্ট 44 অফ দ্য প্লেন। সো লাইট আমাদের প্লেনের কোন পয়েন্ট থেকে রিফ্লেকশন হচ্ছে এটাও বলে দেওয়া আছে। আচ্ছা, আহ, তাহলে আমরা এখন সবগুলা বের করি। আমাদের একটু যদি আমি এখানে ড্র করি, এটা ধরো আমাদের এন ভেক্টর, এটা হলো আমাদের এল, এটা ধরো আর, এটা ধরো V, এটা এল ভেক্টরটার আমার এই ভেক্টরটা বলা আছে 234। সো এই ভেক্টরটা এই পয়েন্টের সাপেক্ষে কতটুকু এটা আমার বের করতে হবে। মানে এই সারফেসের সাথে সারফেসটাকে যদি আমরা, মানে এইটা হলো অরিজিনের সাপেক্ষে হলো এটা 234 ভেক্টর। বাট এই সারফেসটাকে যদি আমরা অরিজিন ধরি, সারফেসটা আমাকে কি বলা আছে, 44 অফ দ্য প্লেন। লাইট ইজ রিফ্লেক্টেড ব্যাক ফ্রম দ্য পয়েন্ট 44 অফ দ্য প্লেন। সো এটা হলো আমাদের 44। 44 মানে হলো অ্যাকচুয়ালি 440, মানে জেড এক্সিসে এটা জিরো আছে। তো এই জন্য এটাকে 44 অফ দ্য প্লেন বলছি।
সো এইটা তাহলে আমরা এখন আমরা এই মানে এইটার সাপেক্ষে আমাদের এল ভেক্টরটা কি হবে, 2 3 4 থেকে আমরা 4 4 0 -4, মানে আমাদের এইটা তো আই হ্যাট জে হ্যাট আর কে হ্যাট। সো এটা থেকে আমরা এখানে আই হ্যাট জে হ্যাট আর কে হ্যাটটা মাইনাস করি, সো কি হবে, 2 3 4 থেকে যদি 4 4 0 মাইনাস করি, 2 - 4 - 2, 3 - 4 - 1, 4 - 0, সো 4 থাকে। সো এটা হলো আমাদের লাইট ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এখন এইটাকে আমাদের ইউনিট ভেক্টরে কনভার্ট করতে হবে। ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হলো আমাদের, এটা তো আমাদের ভেক্টরটা টু, এই যে -2i জে +4k। আর √21 কিভাবে আসলো? রুট, আমাদের এইটাকে যদি আমরা -2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার, সো এটা যদি করি তাহলে কি আসে আমাদের, 2 × 4, 4 × 1 = 5, 4 × 4 = 16, 16 আর 5 = 21, সো 21, √21 এভাবে আসবে। তো এই যে আমরা ভেক্টরটা পেলাম, প্রত্যেকটার কম্পোনেন্টকে যদি আমরা স্কোয়ার করে রুট করি, হোল রুট করি, তখন হলো আমরা এটা পাচ্ছি। তো এইটা যদি আমরা এই ভেক্টরটাকে যদি এটা দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমরা কি পাবো, তখন আমরা পাবো হলো আমাদের ইউনিট ভেক্টরটা। তো এই √21 দিয়ে কিন্তু প্রত্যেকটা পোর্শন ডিভাইড হয়ে যাবে, -2/√21, -j/√21, +4k/√21, এরকম। তো এগুলা আই হোপ মানে তোমরা মানে পারার কথা আর কি, ভেক্টরের এই জিনিসগুলো এতদিনে জানা। তো এটা গেল। আচ্ছা, এখন আমাদের এল যদি আমরা বের করতে পারি, এরপর আমাদের আর বের করতে হবে। আর বের করার ফর্মুলা কি ছিল, 2 × L.n × n - L। সবগুলো কিন্তু ইউনিট ভেক্টর, এই জন্য এগুলোকে হ্যাট, এল হ্যাট, এন হ্যাট, এন হ্যাট -L। সো এল হ্যাটটা আমরা বের করছি, এনটা ইকুয়ালস টু কে। আমরা কিভাবে জানি যে আমাদের যেহেতু এক্স ওয়াই প্লেনে আমাদের রিফ্লেকশন হচ্ছে, তো আমাদের রিফ্লেক্টেড রেটা, আমাদের সরি সারফেস নর্মালটা কি হবে, কে। সো আমরা এইটা আমরা জানি, সো এটা থেকে আমরা কি বের করতে পারি, আমরা এখান থেকে যদি L hat.n hat করি, আমরা 1/√21 -2i -j+4k × k। সো ওর যেহেতু খালি কে কম্পোনেন্ট আছে, সো এই দুইটা কিন্তু অটোমেটিক জিরো হয়ে যাবে, সো k × k এই পোর্শনটা কিন্তু খালি আসবে। সো 4/√21 ইন্টু, এটা কে মানে কি 1k, সো এটা কি আসবে 4/√21। আমরা জানি যদি আমরা দুইটা ডট প্রোডাক্ট করি তখন আমরা কি পাই, তখন আমরা হলো আমরা যেটা পাবো সেটা কিন্তু ভ্যালু পাবো, আমরা কিন্তু এখানে কোনো ভেক্টর পাচ্ছি না। সো 4/√21 আমাদের এখানে থাকতেছে। সো এগেইন আমরা এই পোর্শন গুলা বাদ হয়ে যাচ্ছে, আই হেট আর জে হেটের পার্ট বাদ হয়ে যাচ্ছে, শুধু কে হেট আর কে হেট মাল্টিপ্লাই হচ্ছে। কারণ এইটার মানে কি অ্যাকচুয়ালি, মানে হলো 0 i hat +0 j hat +0 k hat। সো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে এগুলো তো জিরো হয়ে যাচ্ছে, এই জন্য এরকম হচ্ছে। এগেন মানে আমাদের ভেক্টরের আইডিয়া থাকলে এই জিনিসগুলো কোনো ব্যাপার না। এরপর আমরা কি করব, 2L.n × n। সো L.n তো আমরা বের করলাম 4/√21, সো 2 × 4/√21 n কি, কে হ্যাট। সো এটা আমাকে কি দিবে, 8/√21 কে হ্যাট। এইটা আমরা পাচ্ছি, এটাকে মাল্টিপ্লাই করি, সো আর ইকুয়ালস টু কি, 2 × এই পোর্শনটা -L হ্যাট। সো এই 8/√21 কে হ্যাট থেকে মাইনাস করতেছি কি এই এই পোর্শনটা। সো আমাদের কি থাকবে, এটা থেকে মাইনাস করলে আমরা এটা পাই। সো আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, আর আর হ্যাটেরও ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। সো আর এর ভ্যালু যদি পেয়ে যাই, এবার আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি ছিল, আমরা কোশ্চেন আসলে দেখি নাই। আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন ছিল, ফর দ্য অ্যাবোভ ফেনোমেনন রিপ্রেজেন্ট দ্য রিফ্লেক্টেড রে আর ইন দ্য ইউনিট ভেক্টর। সো রিফ্লেক্টেড রে আর কে আমরা ইউনিট ভেক্টরে বের করার জন্য এত কিছু করলাম, এল বের করলাম, এল থেকে L.n বের করলাম, দেন আমরা ওই ফর্মুলাটি ইউজ করে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। ক্যালকুলেট দ্য স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটি ফর আ শাইনারি স্পেক্ট্রাম অফ 10।
সো আমাকে এন এর ভ্যালুটা বলে দেওয়া আছে, মানে শাইনিনেস ফ্যাক্টরটা বলে দেওয়া আছে, আমাকে বের করতে হবে স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটি। সো স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটির ফর্মুলা আমরা জানি। সো স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটির ফর্মুলাটা কি? আইপিকেএস ভি ডট আর টু দি পাওয়ার এ। আইপিকেএস ভি ডট আর টু দি পাওয়ার এ, ওই যে ম্যাক্সিমাম ভি ডট আর কমা 0 টু দি পাওয়ার এ। সো আমরা আর এর ভ্যালু জানি, ভিটা আমরা এখনো জানি। ভিটা কি? ভিটা আমাদেরকে বলে দেওয়া ছিল যে আমাদের মানে ক্যামেরার পয়েন্টটা কোথায় আছে সেটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। বাট ক্যামেরা পয়েন্ট যেটাই বলে দেওয়া আমাকে 563, এটা আমাকে বলে দেওয়া আছে। সো এইটা আমাদের এই ভিটা হলো এখানে 563-তে আছে। সো 563-তে যদি এটা থাকে, 563 এখানে যদি থাকে, তো এই পয়েন্টের সাপেক্ষে ওর পজিশন ভেক্টরটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। সো কি হবে? 5 - 4, 6 - 4, 3 - 0। সো আমরা দেখি, এটাই বের করে নিছি আমরা এখানে। আমরা এই যে ভি বের করে নিছি 563 - 440, 1 2 3। সো আমরা যদি এটা তো আমাদের ভি ভেক্টরটা, ওর ইউনিট ভেক্টর যদি নেই তাহলে আমরা এটা পাই। তো এটা যদি আমরা পাই, আর ডট ভি বা ভি ডট আর আমরা এবার করতে পারবো। তো এই দুইটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে? যেহেতু দুইটা ডট প্রোডাক্ট, তো দুইটা ডট প্রোডাক্ট করলে আমাদের কি হবে? এটা আমরা একটা ভ্যালু পাবো, এটা আমাদের এটার ভেক্টর থাকবে। তো 16/√294 এরকম কিছু একটা পেলাম ধর। তো এগুলো কিন্তু খালি মাল্টিপ্লাই করতেছে, আর আই হ্যাড গুলো একসাথে মাল্টিপ্লাই হবে। আই হ্যাড দুইটা একসাথে মাল্টিপ্লাই হয়ে টু বসবে, 2i × i কি? 2 × 1, সো 2। জে, জে মানে হলো 1 জে, সো 1 × 2, 2। এগুলো সব প্লাস হচ্ছে। 4 × 3, 12। সো সবগুলো যদি আমাদের প্লাস হয়, সো 4, 2 আর 2, 4 আর 12, 16, 16 আমাদের আসছে। 16/√294। সো এইটাকে যদি আমরা এখানে বসাই, আমরা শাইনিনেস ফ্যাক্টর আমাকে বলা আছে 10। সো আমরা ফাইনালি এরকম একটা আয়ের ভ্যালু পাই। সো এটা হলো আমাদের স্পেকুলার কোএফিসিয়েন্ট, সরি স্পেকুলার রিফ্লেকশনের ইন্টেন্সিটি। সো ক্যালকুলেট দ্য স্পেকুলার রিফ্লেকশন ইন্টেন্সিটি ফর আ শাইনিনেস ফ্যাক্টর অফ 10, এটাও আমরা বের করব। ক্যালকুলেট দ্য অ্যাটেনুয়েশন ফ্যাক্টর অফ দ্য গিভেন পয়েন্ট ইন দ্য অ্যাবভ সিনারিও। সো আমরা অ্যাটেনুয়েশন ফ্যাক্টরের ফর্মুলাটা কি জানি? ম্যাক্সিমাম অফ 1 - d/r² 0। সো আমাকে আর বলে দেওয়া ছিল, আর বলে দেওয়া ছিল কোথায়? রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স 50 বলে দেওয়া ছিল। সো এইটা আমরা জানি। আমরা এখান থেকে আমাদের ডিটা কিভাবে বের করব? ডি হলো আমাদের লাইট সোর্সটা কোথায় বলা আছে আমাদের 2, 3, 4। সো লাইট সোর্স থেকে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে, কার? পয়েন্টের ডিস্টেন্সটা, মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের অ্যাটেনুয়েশনটা কি? আচ্ছা, অ্যাটেনুয়েশনের এখানে একটা ব্যাপার আছে। যদি কখনো কোশ্চেনে বলে দেওয়া থাকে যে অ্যাটেনুয়েশন বের করার সময় লাইট সোর্স থেকে সারফেস এবং সারফেস থেকে ভিউয়ার দুইটাই ক্যালকুলেট করতে হবে, তখন আমাদের অ্যাটেনুয়েশনটা হবে এই 2, 3, 4, মানে লাইট সোর্স থেকে এই ডিস্টেন্সটুকু একবার বের করতে হবে, আবার এইখান থেকে এই ভিউয়ারের ডিস্টেন্সটুকু বের করতে হবে। বাট এইখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই, আমরা খালি লাইট সোর্স থেকে আমাদের সারফেসের ডিস্টেন্সটা কি, আমাদের অ্যাটেনুয়েশনের ডিস্টেন্সটা চিন্তা করতেছি। সো এই ডিস্টেন্সটা কি হবে? 2 - 4 হোল স্কোয়ার, যেহেতু এই এই দুইটা ডিস্টেন্স আমরা বের করতেছি। 2 - 4 হোল স্কোয়ার, 3 - 4 হোল স্কোয়ার, 4 - 0 হোল স্কোয়ার। সো এই ডিস্টেন্স গুলো আমরা কভার করতেছি। সো √2 - 4 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার, দুইটা আমরা জানি যে দুইটা ভেক্টর পয়েন্টের মধ্যে আমরা যদি ডিস্টেন্স বের করতে চাই, তাহলে কি হয়? আমরা প্রত্যেকটার নেগেটিভ বের করে স্কোয়ার করে সেটার রুট বের করি। সো 2 - 4 হোল স্কোয়ার, 3 - 4 হোল স্কোয়ার, 4 - 0 হোল স্কোয়ার আমাকে দিচ্ছে ফাইনালি √21। সো এই ডিস্টেন্সটুকু আমরা বের করতেছি, এই যে এল থেকে এই আমাদের সার্ফেস। সো √21 পেলাম। সো এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের ডি, ডি এর ভ্যালু পাই √21, আর এর ভ্যালু আমরা জানি 50। সো আমরা যদি সবকিছু বসায় দিই আমরা পাচ্ছি 0.9916। সো আমরা তাহলে ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশনও আমরা পেয়ে গেলাম। সো এইটা যদি এখন পেয়ে যাই তাহলে আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা কি দেওয়া? ইফ দ্য এম্বিয়েন্ট লাইট ইন্টেন্সিটি ইজ এট 2, এম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি এবার আমাকে বলা আছে, ক্যালকুলেট দ্য টোটাল রিফ্লেক্টেড লাইট ইন্টেন্সিটি এট দ্য গিভেন পয়েন্ট অ্যাকর্ডিং টু ফংস মডেল উইথ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর।
সো ফাইনালি আমাদের পুরো ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে, আই এ কে প্লাস আইপি এফ অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, কেডি ম্যাক্সিমাম অফ এল ডট এন কমা জিরো, কেএস ম্যাক্সিমাম অফ ভি ডট আর কমা জিরো টু দি পাওয়ার এন, ফুল ফর্মুলাটা ইউজ করতেছি। আই আমরা আইপির ভ্যালু জানি, আইপির ভ্যালু আমাকে দেয়া ছিল 5 পয়েন্ট লাইট সোর্সের ইন্টেন্সিটিটা। ফ্যাক্টর অফ অ্যাটেনুয়েশন আমরা এখানে বের করলাম। কেডি আমাকে বলে দেওয়া আছে, ডিফিউজ কোএফিসিয়েন্ট কত হবে এটা কোশ্চেনে বলা আছে। এল ডট এন আমরা একটু আগে বের করছিলাম, সেটা আমরা ইউজ করব। আর কেএস মানে স্পেকুলার কোএফিসিয়েন্টটাও আমার কোশ্চেনে বলা আছে, ভি ডট আরটা আমরা একটু আগে বের করছিলাম, সেটা ইউজ করব। আর আই এ কে এটা কি, আমাদের আহ আমাদের এম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটিটা বলে দেওয়া ছিল 2, এম্বিয়েন্ট লাইট কোএফিসিয়েন্ট বলা আছে 0.2। সো ওই দুইটা মাল্টিপ্লাই করবো, সো ফাইনালি এগুলো যদি সব মাল্টিপ্লাই করি আমরা ফাইনাল ভ্যালু পাবো। তো এইটা হলো আমাদের কোশ্চেন, মানে আমাদের এখানে আমি কোশ্চেনটা ডিসক্রাইব করছি দেখে তোমাদের হয়তো এত টাইম লাগবে, মানে এখানে আসলে অনেকগুলো কাজই করতে হচ্ছে, মানে প্রত্যেকটা এখানে মাল্টিপ্লাই করে করে, এবং সবগুলো কিন্তু ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন, সো একটু টাইম লাগে, বেশ ভালো টাইমই লাগে। সো কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় এমন হয় যে তোমরা লাস্টে এই যে এই এত বড় ক্যালকুলেশনের এটা আর মাল্টিপ্লাই করার টাইম পাচ্ছ না, তোমরা যদি এই ভ্যালুটা মানে এই ইকুয়েশন ঠিক মতো লিখতে পারো, ভ্যালুগুলো ঠিক মতো লিখতে পারো, তাহলে মার্কস পেয়ে যাবে। মানে একদম এটাকে মাল্টিপ্লাই করে যদি লাস্টের ভ্যালুটা নাও বসাতে পারো, প্রত্যেকটা ভ্যালু যদি ঠিক মতো বসাতে পারো তাহলেই মার্কস। সো এইটা চিন্তা করতে হবে না, বাট ট্রাই করবে ভিতরের ভ্যালুগুলো অ্যাটলিস্ট ঠিক মতো ক্যালকুলেট করার। এগুলো ক্যালকুলেট ঠিক মতো না করলে কিন্তু মানে ফাইনালি মার্কস পাবো, পার্শিয়াল মার্কস পাবা বাট ফুল মার্কস পাবা না। তো নর্মালি যেটা আমি প্রত্যেক সেমিস্টারই দেখি, এখানেই ভুল করে ফেলো তোমরা, মানে এখানে অনেকগুলো ক্যালকুলেশন তো একটু ভুল হলেই কিন্তু শেষ। তো একটু ঠান্ডা মাথায় মানে পুরোটা ট্রাই করবো যে কিভাবে মানে করবো আর ম্যাথটা। আচ্ছা, এইটা একটা গেল। আরেকটা হলো, আরেকটা জিনিস এখানে বলে দিই, এটা অন্যবার বলি না বাট এটার ম্যাথটাও একবার আসছিল, সো একটু বলে দিই। ধরো তোমাকে কোন একটা স্পিয়ারের কোন একটা পয়েন্টে রিফ্লেকশন বের করতে হবে। ধরো এইটা হলো স্পিয়ারের সেই পয়েন্টটা, এই পয়েন্টের রিফ্লেকশন তোমাকে বের করতে বললো। সো এইটা হলো আমাদের সারফেস নর্মাল, এটা হলো তোমাদের ধরো লাইট সোর্স, এটা হলো ধরো রিফ্লেক্টেড রেস, আর এখানে ভিউয়ার আছে। এইটা হলো আমাদের এখানের পয়েন্টটা, ধরো এইটা হলো আমাদের সেন্টার অফ স্ফিয়ারটা দেওয়া আছে 2, 3, 4। আর এই যে আমাদের সারফেসের যে পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে, এইটাকে ধরো বলা 1, 1, 2, এরকম একটা সারফেস দেওয়া আছে। তো এইটার ক্ষেত্রে নর্মাল ভেক্টর কি হয়, আমরা কোনো প্লেনের ক্ষেত্রে নর্মাল ভেক্টরকে ইজিলি বের করতে পারি, বাট স্ফিয়ারের ক্ষেত্রে নর্মাল ভেক্টরটা হবে তখন এই যে আমাদের সারফেসের যে পয়েন্টটা দেওয়া আছে 1, 1, 2, এইটা থেকে আমাদের সেন্টার অফ স্ফিয়ারটা নেগেটিভ মাইনাস হবে। সো 2, 3, 4, এইটা যদি আমরা মাইনাস করি তখন আমরা এন হ্যাট বের করতে পারবো। এটা কি হবে 1, - 2, সো -1, 1, - 3, সো -2, 2, - 4, সো -2। এইটা হবে আমাদের নর্মাল ভেক্টর। সো স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমার বলে দেওয়া থাকে যে স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের নর্মাল মানে স্ফিয়ারের যদি কোনো প্রবলেম দেওয়া থাকে, বাকি সবকিছু আসলে সেমই থাকবে, শুধু নর্মাল ভেক্টরটা গিভেন থাকবে। সো নর্মাল ভেক্টরটা তখন আমরা এভাবে বের করব, আমাদের স্ফিয়ারের সেন্টার থেকে সারফেসের যে পয়েন্টে রিফ্লেকশন হচ্ছে, মানে রিফ্লেক্টেড যে পয়েন্ট থেকে হচ্ছে, সেটা থেকে আমাদের স্ফিয়ারের সেন্টারটা মাইনাস করে দিব। সো অ্যাকচুয়ালি যেটা হয় যে এই যে এরকম করে মানে নর্মাল ভেক্টরটা হয় তখন সেন্টার থেকে এইটা বরাবর 90 ডিগ্রি। সো ওইটা আমরা বের করে নেই হলো এইভাবে করি। এটা নেগেটিভ বের করে এটা বের করে। সো এইটা হলো আমাদের স্ফিয়ারের জন্য কিভাবে নর্মাল ভেক্টর বের করতে হয় সেটা। সো এইটুকু বের করে নিলেই বাকি সবকিছু আসলে মোটামুটি সেমই থাকবে, শুধু এতটুকু এখানে ডিফারেন্স। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, লাইটিং এর ম্যাথটাও তো আজকে কভার করে দিলাম, সো একই ভিডিওতেই থাকতেছে। অন্যবার আমি লাইটিং এর ম্যাথটা আলাদা ভিডিও দেই, বাট
ওই ভিডিওর ডেসক্রিপ মানে এত ডেসক্রাইবও করি না, আজকে মোটামুটি একদম লাইন বাই লাইন সবই ডেসক্রাইব করে দিই। সো মেইনলি তোমরা যেটা করবা, আগে চ্যাপ্টারটা দেখবা, মানে লাইটিং এর যে তোমাদের স্লাইড গুলো দেওয়া আছে, চ্যাপ্টারটা আগে দেখবা, দেখে দেন ম্যাথটা অবশ্যই প্র্যাকটিস করবে। ম্যাথটা হলো এখান থেকে বুঝে বুঝে যদি একবার প্র্যাকটিস করো তাহলে মানে বুঝতে পারবা যে কোনটার পর কোন স্টেপের পর কোনটা করতে হচ্ছে, কিভাবে আমরা বের করি। সো তাহলে পরীক্ষায় গিয়ে আটকাবে, নাইলে কিন্তু পরীক্ষার সময় আটকায় যাবে। সো লাইটিং এর ম্যাথ খুব ইজি, মানে মার্কস যদি একটু ট্রাই করো খুব ইজিলি মার্কস তুলতে পারবা। বাট মানে একটু বুঝে বুঝে লাইন বাই লাইন করতে হবে, আর খুব বড় দেখে এত ঘাবড়ানোর কিছু নাই। সো এইখানে তো আহ আমরা পরীক্ষায় হয়তো সবগুলা স্টেপ করতেও বলবো না। এমনও হতে পারে যে পরীক্ষায় তোমাকে সবগুলো স্টেপ বলা হচ্ছে না, মানে অল্প কয়েকটা স্টেপ করতে বলা হয়েছে। মানে সো এইটা এত মানে চিন্তা করার দরকার নেই যে কিভাবে মানে কভার করবো। আর যেটা বললাম যে তোমাদের তো এই ফুল ক্যালকুলেশনেরও দরকার পড়তেছে। ইভেন এখানেও দেখো, এখানে কিন্তু এই পয়েন্ট গুলো আর বের করে নেই, যদিও এটা বের করে নিলে আমার কাছে মনে হয় আর একটু ইজিয়ার, তখন তোমার লিখতে ইজি হবে আর কি। লাইক এখানে 16/√294 যদি তুমি ক্যালকুলেটর বের করে নাও, বারবার তোমার আর এত বড় মানে ক্যালকুলেশনটা লিখতে হচ্ছে না, বা এত বড় ভ্যালুটা লিখতে হচ্ছে না। তুমি জাস্ট ওইটার পয়েন্ট, 2 ঘর পয়েন্ট করে ডেসিমাল পয়েন্টটা নিয়ে জাস্ট বসায় দিবে, তাহলেই হচ্ছে। সো তোমাদের তখন আর একটু টাইম বাঁচবে। সো এরকম আর কি। সো স্টেপ বাই স্টেপ একটু বুঝে বুঝে আমি যেটা ডেসক্রাইব করলাম ওইটা একটু মানে শুনে বুঝে বুঝে করবে ম্যাথ, তাহলে আই হোপ মানে প্রবলেম হবে না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার এইগুলো রেকর্ডিংটা কোথায় পাবো? রেকর্ডিং আমি দিয়ে দিব এই যে তোমাদের এখানে সব। আচ্ছা দাঁড়াও, তোমাদের এই যে সব ক্লাসের রেকর্ডিং গুলো এখানে দেয়া আছে। ইউ ক্যান ফাইন্ড অল ক্লাস রেকর্ডিংস হিয়ার। এটা আমি পিন করে দিচ্ছি। এইটা তোমরা এখানে খুঁজে পাবা। আর এইটাই আসলে লাস্ট 2 ক্লাসের দেয়া হয়নি, সো আমি এখানে আপলোড করে দিব, এটা সমস্যা নেই। আমাদের আর কোনো কুইজ হবে? কুইজ আই গেস মনে হয় না আর হবে, যেহেতু ফার্স্ট কুইজে আমি 2টা কুইজ হিসেবে কাউন্ট করতেছিলাম, সো ওইখান থেকে বেস্ট ওয়ান কাউন্ট করবো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার কুইজ নিয়ে একটু প্রবলেম ছিল। বলো। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড।